মদ্যপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুইসপার ইন সাসপেন্সে আপনাদের স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি এক দুর্ধর্ষ তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্যে থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরির জন্য এইগুলি ব্যবহার করেন। হুইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাকিনীর আর্তনাদ। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাকিনীর আর্তনাদ। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ভাবলাম কিশোরী বেটাকে একবার নাগালে পেলে আচ্ছা করে বুঝিয়ে দেব। সেই যে কবে একবার তারানাথের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেখানেই ছাতাখানা ফেলে চলে এসেছিলাম। তারপরে বেটার আর কোনো দেখা নেই। এদিকে কাগজওয়ালাটারও সকাল থেকে কোনো পাত্তা নেই। সারাদিনে একটা খবর অবধিও পড়তে পারিনি। কারেন্টটাও চলে গেছে সেই কোন সকালে। উফ, দমটা একেবারে আটকে আসছিল। ঘরের বাইরে বেরিয়ে বারান্দার দিকে সামান্য যেতেই দেখলাম নিচে কিশোরী এসে দাঁড়িয়েছে। ওর মুখটা দেখা মাত্রই গাটা একেবারে জ্বলে উঠল। প্রায় 1 মাস নিজের কাজে হাপিস হয়ে গিয়েছিলেন তিনি, কোনো পাত্তা নেই। বেমক্কা কলকাতা শহরের বুকে ঘুরে ঘুরে নির্জীব শরীরটা আর নিরেট মস্তিষ্কটাকে জবাই করেই চলেছিল সে। আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, তা মানে আজকে কি উপরেই বসে থাকার প্ল্যানিং? কলকাতার যা অবস্থা বুঝতেই তো পারছো, চারিদিকে একেবারে হাঁটু জল। কি করি বলো তো দেখি। তাই ভাবলাম এদিক ওদিক না ঘুরে যদি তোমার আস্তানাতেই এসে ভিড় করা যায়, তাই চলে এলাম আর কি। আমি ওর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলাম না। ভাবলাম এত দূর থেকে কষ্ট করে এসেছে, গালমন্দের সম্পর্ক হলেও এভাবে একজন আগন্তুককে বৃষ্টির দিনে কি বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা উচিত? শেষে মুখখানা বেজার করেই বললাম, এসো উপরে উঠে এসো। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে আর ভিজতে হবে না। সেই থেকে তো হাঁক দিয়েই চলেছ। তবে তোমার উপরে কিন্তু বেজায় চটে আছি আমি। আজকেই ভাবছিলাম তোমার কথা, আর শয়তানের নাম করতে না করতেই দেখো শয়তান এসে একেবারে হাজির হয়েছে। কিশোরীকে আনতে নিচে চলে গেলাম। সিঁড়ি ধরে নামতে থাকলাম। পুরনো কলকাতার একটি ছোট্ট আস্তানাকে ঘিরেই জীবনের সর্বসুখ উপভোগের স্বপ্ন দেখেছিলাম। সেই থেকে এখানেই থাকি। নিবাসের সাথে কি আর পরবাসের কোনো সম্পর্ক থাকতে আছে নাকি? সে তো জন্ম জন্মান্তরের সম্পর্ক। কোন জন্মে কোন পাপ করেছি সে কি আর মনে থাকে? হ্যাঁ, থাকে অবশ্যই তারানাথের। এসব 7-5 ভাবতে ভাবতে নিচে নেমে এসে দেখলাম কিশোরী একেবারে কাক চান করে দাঁড়িয়ে রয়েছে। জানতে পারলাম তার ছাতাখানা নাকি ছিঁড়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপ নাকি ফাঁকা পকেটের দোষ। কোনটা যে এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করেছে তা আমার জানা নেই। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আরে এসো, ভিতরে এসো, ওভাবে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, উপরে এসো। কিশোরীকে নিয়ে সিঁড়ি পেরিয়ে উপরে উঠে এলাম।
এরপরে ওই ছেঁড়া ছাতাখানা আমার টেবিলের কোণা ঘেঁষিয়ে রেখে জল ঝরাতে দিলাম। জানতাম এমনিতেও সেটি অকেজ হয়ে গিয়েছে, অনেকটা কিশোরীর ফাঁকা মস্তিষ্কের মতোই সেটিও এখন অচল। এই অবস্থায় সে আমার দিকে বেশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, তোমার অফিসের দিকটায় ভালো ছাতার দোকান আছে বলেছিলে না? ওখান থেকেই না হয় এক জোড়া। আমার চোখের দিকে তাকাতেই এগিয়ে দেওয়া হাতটা আবার পকেটের মধ্যে ভরে নিল কিশোরী। বুঝলাম নিজের ভিতরের রাগটিকে অনাবশ্যক কারণে প্রকাশ করতে চাইছে না সে। তাই আমিও আর কাঁদুনি গাইলাম না, সরাসরি বলে উঠলাম, আচ্ছা বেশ, ছাতা চাই এসে যাবেক্ষণ, তার জন্য পয়সা এগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতদিন তো যেটার প্রয়োজন হয়েছে মুখ ফুটে বলেছ, কিন্তু কোনোদিনও কি অর্থের প্রসঙ্গ এসেছে? তবে আজ কেন? এমন সময় মেঘটা আবারও গর্জন করে উঠল। কিশোরী আমার থেকে তাকিয়ে বলল, এমন বর্ষণমুখর দিনে সবসময় কিছু ভালো গল্প শুনতে ইচ্ছে করে, কি বলো? এই গল্পের ভাণ্ডার তো রয়েছে সেই একজনের কাছেই। তার কাছে না গেলে তো আর সেই সব রোমাঞ্চকর গল্প শুনতে পাবো না। কিন্তু আবহাওয়ার যা অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে না ওখানে যাওয়া সম্ভব। কিন্তু কথাটা বলে চুপ করে গেল কিশোরী। এরপরে আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কি গো, চুপ করে গেলে যে? কিশোরী হঠাৎ বলে উঠল, না, মানে আসলে ঠাকুরমশাই আগেরবার আমাদেরকে একটা বিশেষ জায়গার কথা জানাবে বলেছিলেন না, কোন এক পুরনো গ্রামের কথা। বলেছিলেন এটা নাকি তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য স্মৃতিগুলোর মধ্যে একটি। আমিও নাছোড়বান্দা, যে করেই হোক সেই গল্পটি শোনানোর জন্য তাকে বাধ্য করেছিলাম। তবে কিছুতেই সেদিন গল্পটা তিনি বলতে পারলেন না। শরীরটা হঠাৎ খারাপ লাগতে শুরু করেছিল। আমি আর তুমি ওই অবস্থায় কিছুতেই গল্প শোনার জন্য জোর করতে না পেরে শেষে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। সেই থেকে আর তো যাওয়াই হয়নি। কিন্তু বিশ্বাস করো, তারপর থেকে মনের মধ্যে শুধু একটা নামই বারবার এসে ভিড় করছে, আর সেটা হলো ডাকিনী। নামটার মধ্যে কিরকম একটা গা ছমছমে ব্যাপার রয়েছে, কি বলো? আমিও অগত্যা বলে উঠলাম, হ্যাঁ গো, তারানাথের সবকটা গল্পই তো অবাক করে দেওয়ার মতনই। কিন্তু লোকটা যে কেন নিজেকে এতটা দুরাচারী ভাবেন জানি না। এত ক্ষমতা থাকা সত্ত্বেও জীবনে এত ঝড়ঝাপটা অতিক্রম করবার পরেও বলেন তিনি নাকি কিছুই জেনে উঠতে পারেননি। সবই নাকি এই মায়াগোলকের অঙ্গ। মানে আমাদের এই বিশ্বের সব কিছুই নাকি মায়া ও মোহের দ্বারা আচ্ছন্ন। আমিও জানি না এই কথাটা কতখানি সত্যি বা মিথ্যে। হ্যাঁ, তবে এটুকু জানি লোকটা নিতান্তই একজন মহাজ্ঞানী। তবেই না সমস্ত সমস্যার এক আশু আর বুদ্ধিদীপ্ত সমাধান বার করে দিতে পারেন। কি গো, যাবে নাকি একবার? আমি যেন কিশোরীর মুখের কথাটাই একেবারে কেড়ে নিলাম। সেও আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যাবো তো। আমি তো আসলে সেই জন্যেই মানে জানতাম সে ওই কারণেই আমার ভিটেতে এসে উপস্থিত হয়েছিল। ঝড় জল মাথায় নিয়ে না হলে অমন মানুষের পদধূলি কি সহজে পড়ে? এছাড়া আমি ছাড়া তো তার আর কোনো গতিও নেই। অচিন্তের মতো একা একা পথ ধরে তারানাথের ভিটেতে গিয়ে ভিড়লেও যে শেষমেশ গল্পের মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারবে না, বা তার দ্বারা পারা সম্ভব হয়েই উঠবে না, এই বিষয়টি সম্পর্কে কিশোরী বেশ ভালো রকম অবগত ছিল বইকি। আমি মনে মনে এই বিষয়গুলো ভেবে অজান্তেই হেসে উঠে বললাম, যেতে পারি, কিন্তু ছাতাখানা বোধ হয় সেই দিন ওই তারানাথের বাড়িতেই ফেলে চলে এসেছিলাম, বুঝলে তো। একবার না একবার যাওয়া পড়বেই জেনে আমি আর তোমাকে এনে দেওয়ার জন্য জোর করিনি। তবে এবারে যাওয়াটা যে এতটা বিলম্বের হবে সেটা আশা করিনি। যাক, বৃষ্টি যদি একটু ছ্যাঁক দেয় তাহলে আমরা বেরিয়ে পড়তে পারি। আজকে দিনটাও তো বেশ ভালোই আছে, রবিবার, সেই সাথে আবার কৌশিকী অমাবস্যার রাত। আশা করি আজকে গল্পটা বেশ ভালোই জমবে, কি বলো? কিশোরীও বরাবরের মতো একগাল হেসে আমার দিকে তাকালো। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে এক প্যাকেট পাসিং শো কিনেই এনেছি। ওই দিকটা থেকে আসবার সময় নজর পড়তেই মনে হয়েছিল কিনে নি।
যদি যাওয়ার উপক্রম হয় তাহলে ওই জিনিসখানা তো অতি অবশ্যই সঙ্গে রাখতেই হবে, তাই আর কি। তবে তুমি যেভাবে গোমরা করে বারান্দায় দাঁড়িয়েছিলে, ভেবেছিলাম আজকে আর যাওয়ার কোনো সুযোগই হবে না, কিন্তু এখন দেখছি আমার থেকে তোমার আগ্রহ অনেক বেশি। আমি কিশোরীকে একখানা ধমক দিয়ে বললাম, এই তুমি থামবে? সব সময় ইয়ার কি ভাজলামো এসব কিন্তু আমার একদম ভালো লাগে না। পাসিং শোটা কিনে বেশ ভালোই করেছো, তা আমাদের ঠোঙা ভর্তি করে চপটাও তো নিয়ে যেতে হবে নাকি? ওটাও তো ওনার বেশ পছন্দের, তাই ভাবলাম যদি সেটাও সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ভাইরা ভাই মিলে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। এরপরে বৃষ্টিটা একটু ছ্যাঁক দিতেই মর্টেলেনের দিকে এগোতে শুরু করলাম। কলকাতা শহরের রাস্তাঘাটের অবস্থা ছিল একেবারেই নৈবনৈবজ। ওখানে যে মানুষ বসবাস করতে পারে কিভাবে, সেই প্রশ্নই বারবার করতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে জিজ্ঞেস করলে কেবল একটাই উত্তর পাই, কি করবে? ওই 10/12 খোপড়িটাই তো আস্তানা। ওর থেকে বেশি কিছু বাগাতে গেলেই অর্থের প্রয়োজন পড়ে। তা সেই অর্থের জোর কবে হবে, ঈশ্বর কবে মুখ তুলে চাইবেন, এসব আর জানা নেই। এইসব আবোল তাবোল কথা ভাবতে ভাবতে কিশোরীর সাথে যখন অনেকটা রাস্তায় চলে এসেছি, তখন রাস্তার ধারে চপের দোকান নজরে পড়তেই থমকে দাঁড়ালাম। তারানাথের মুখটা মনে পড়ে গেল। কত আনন্দের সাথেই না তিনি এই চপ ভক্ষণ করেন। আহা, ভাবলেই অবাক হতে হয়। এক তান্ত্রিকের আবার চপের নেশা, সিগারেটের নেশা, কি অদ্ভুত না? আপনাদের মতো আমিও এসব ভেবে বেশ অবাক হয়েছিলাম। তারপরে ভাবলাম, জীবনে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই তো মানুষকে এগিয়ে যেতে হয়। কোন ক্ষেত্রে কোন বিষয়টি পরিবর্তিত হয়ে যায় সে কথা আর কতজনেই বা বলতে পারে। হ্যাঁ, তবে এ কথাও সত্যি যে মানুষটার মনের কথা কখনোই মুখে প্রকাশ পায় না, বড্ড চাপা স্বভাবের। তবুও ওই মানুষটার কাছ থেকেই জানি না কেন গল্প শুনতে এত ভালো লাগে, মনে হয় ছুটে যাই, পাহাড় পর্বত ডিঙিয়ে বৃষ্টি বাদল সব কিছুকে তুচ্ছ করে ওই মর্টেলেনের বাড়িটার সামনে গিয়ে উপস্থিত হই। চপের দোকানি একটা ঠোঙা ভর্তি করে চপ এগিয়ে দিয়ে বলল, কি ভাইয়া, কি খবর? আজ এতদিন পরে, কি ব্যাপার? এতদিন তোমরা ছিলে কোথায়? আমি ওই নানান বাহানাগুলোর মধ্যে থেকেই একটিকে যথোপযুক্ত করে বার করে তার সামনে অত্যন্ত নিপুণতার সাথে তুলে ধরে বললাম, ওই কিছু না, আসলে কিছুদিন অফিসের কাজও ছিল, আর সেই সাথে শরীরটাও ঠিক ছিল না। এসবের চক্করে আর আসা হয়নি। তবে আপনার দোকানের চপে কিন্তু সত্যিই জাদু আছে, সে আপনি স্বীকার করুন বা নাই করুন, বেশ সুস্বাদু কিন্তু। লোকটা আমার মুখের দিকে তাকিয়ে বেজায় হাসলেন। নিজের কাজে মন দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তাঁর ঠোঁটের কোণা ঘেঁষে ছড়িয়ে পড়া হাসির উদ্রেকগুলিকে একত্রিত করলেই বোঝা যাচ্ছিল তিনি আত্মপ্রশংসা করতে কতটা পছন্দ করেন। আর ঠিক ওই কারণেই কারুর দ্বারা প্রশংসিত হওয়ার মধ্যেও তিনি বেশ খানিকটা যথার্থতাও খুঁজে পান। এই রকমের সংস্রবের মধ্যেও তারানাথের বিষয়টা আমাদের প্রত্যেকেরই মনে ছিল। কিশোরী হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, চপওয়ালার সাথে একটু বেশি আদিক্ষেতা হয়ে যাচ্ছে না? একটা কথা চাপতে গিয়ে যে হাজারো মিথ্যা কথা বলে ফেলছো, সেগুলোর দায় পরে নিতে পারবে তো? আমিও কোনো রকমে হাসি চেপে সামনের দিকে এগোতে শুরু করলাম। দেখলাম বৃষ্টির প্রকোপটা আবার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। মর্টেলেনে প্রবেশ করতেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। বেশ পরিষ্কারভাবে অনুভব করতে পারলাম কিছু একটা হতে চলেছে, একটা শিরশিরানির অনুভূতি। আর কিছু না হোক, আরও একটা নতুন কিছু জানতে পারার প্রত্যাশাটা বেশ তীব্রতার সাথে কাজ করতে শুরু করেছিল। আবেগী মনটাকে কেন্দ্রীভূত করে তারানাথের বাড়ির দোরগোড়ায় গিয়ে দাঁড়াতেই দেখলাম জ্যোতিষীর ওই বোর্ডটা ভেঙে পড়েছে। দেখি মাথাটা গেল ঘুরে। কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, লোকটার কি হাতে একেবারেই টাকা পয়সা থাকে না? জ্যোতিষীবিদ্যার বোর্ড টাঙিয়েছে, অথচ দেখো সেটা সিলিং থেকে ঝুলে পড়েছে। সেটাকে যে ঠিকঠাক করবে, ভাঙা জায়গাটা ঝালাই করে সারাবে,
এসবের দিকে কোনো ভ্রুক্ষেপও নেই। আজব তো। কিশোরী আমার কথা শুনে বলল, লোকটার আর্থিক অবস্থার উন্নতি ঘটে না কেন জানি না, কি করে যে নিজের মেয়েটাকে নিয়ে কলকাতা শহরের বুকে এইভাবে বেঁচে থাকেন কে জানে। আজকাল তো জিনিসের একেবারে আকাশচুম্বী দাম, সেখানে জ্যোতিষী বিদ্যার দ্বারা আর কটা টাকাই বা উপায় করা সম্ভব হয়। তারপরে আবার সেই মতো ক্লায়েন্টও আসে না, কি জানি ওনার চলে কিভাবে, ভগবান জানে। আমি বললাম, শোনো, যে খায় চিনি যোগান চিন্তামণি, ওনারটা উনি ঠিকই বুঝে নেবেন, এত ভেবো না। দরজার কড়াটা নাড়ো, বুঝলে, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমাদের ভিজতে হবে। কিশোরী দরজার গায়ে দুবার টোকা দিতেই সাথে সাথে চারি বেরিয়ে এলো। দরজা খোলার পরেই আমার দিকে একগাল হেসে বলল, আরে কাকা বাবু, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের জন্য কত খাবারের আয়োজন করেছিলাম। এই তো গত সপ্তাহেই তো করেছিলাম। কি জানি, ভেবেছিলাম তোমরা আসবে। রবিবার করে তো তোমরা প্রায়ই আসো, তাই আমি ভেবেছিলাম হয়তো আসবে। কিন্তু বেশ কয়েকদিন ধরে তোমরা তো আর মুখও হওনি। বাবার শরীরটাও না খুব একটা ভালো নেই গো। এসো এসো, ভেতরে এসো। আমিও যেমন বাইরে দাঁড় করিয়ে রেখেই কথা বলে চলেছি। হে বাবা, তোমরা তো বেশ ভিজে গেছো দেখছি। বাবার জামা যদি পরতে পারো, ওই ধরো, যতক্ষণ না পর্যন্ত ভিজে কাপড়গুলো শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কি। তারপরে না হয় আবার তোমরা তোমাদের জামাটা পরে নিও। চারির আতিথেয়তা আমাদেরকে চিরকালই মুগ্ধ করেছিল। ওইটুকু একটি মেয়ের মধ্যেও যে এতটা সদ্ভাব থাকতে পারে তা তাঁকে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যেত না। তারানাথ যে একজন জ্যোতিষী হওয়ার পাশাপাশি একজন দক্ষ পিতার ভূমিকাও পালন করতে পেরেছিলেন বললে ভুল হবে না। আমি চারিদিকে তাকিয়ে বললাম, আরে না না মা, তোমাকে একেবারেই ব্যস্ত হতে হবে না, আমরা ঠিকই আছি। এই নাও, তোমাদের জন্য গরম গরম চপ আর সাথে তেলে ভাজাও এনেছি, যেটা ভালো লাগে খাও। আসলে কয়েকদিন তো আসতে পারিনি, তাই মনটাও ভালো লাগছিল না। ভাবলাম মানুষটাকে গিয়ে একবার দেখিয়ে আসি, তাই আমরা দুজনে চলে এলাম। কিন্তু আজকে বৃষ্টির প্রকোপটা আবার অত্যাধিক বেশি। এখনও দেখো না, আবার আকাশটা কালো করে এসেছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, কিন্তু রাস্তায় বেরোনোর পরেই রেশটা আবার বেড়ে গেল। আর যা হয় আর কি, পুরো ভিজে গেলাম। ছাতাখানা তোমাদের ভিটেতেই বোধহয় গতবার ফেলে গিয়েছিলাম। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই চারি বলে উঠল, হ্যাঁ, সে আর বলতে, আমি যত্নই করে রেখে দিয়েছিলাম। তোমরা গল্প করো, আমি ততক্ষণে তোমাদের জন্য চা আর তেল দিয়ে মুড়ি মাখার ব্যবস্থা করছি। সেই সাথে আসবার পথে কাকাবাবুর ছাতাটিও সঙ্গে করে নিয়ে আসবো। সেটি আমার কাছে বেশ যত্নেই গুছিয়ে রাখা আছে। বাবা এই এসে পড়বে, ভেতরের ঘরে শুয়েছিল এতক্ষণ। তোমাদের গলার শব্দ পেয়ে এই দিকেই আসতে চাইলো। তাকে বাধা দেয় এমন সাধ্য আর কারই বা আছে বলো তো? যাক যাক, তোমরা বিশ্রাম করো, বাবা আসছে। আমি আর কিশোরী ঘাড় নেড়ে চারিকে সম্মতি জানাতেই সে ভিতরের ঘরের দিকে চলে গেল। আমরা দুজন সোফার উপরে বসে কিছুক্ষণ পা দোলাতে দোলাতে সামনের দিকে তাকাতেই দরজার আড়ালে একটি ছায়া নজরে পড়ল। ছায়ার গড়ন দেখেই বেশ বুঝতে পারছিলাম লোকটি কে। আমি আর কথা না বাড়িয়ে আয়েশ করে একটা আলগা আড়মোড়া ভেঙে কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বাহ, আজকে যদি ওই গল্পটা শুনতে পারি তাহলে বেশ ভালোই হবে, কি বলো? ঠিক সেই সময়ই দরজার আড়ালে লুকিয়ে থাকা সেই মূর্তির কণ্ঠস্বর ভেসে এলো। কি ব্যাপার ভায়া, আজকে একেবারে দুজনেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসে পড়েছো যে দেখছি। তা আসবার সময় কোনো সমস্যা হয়নি তো? তারানাথের ওই চিরাচরিত ঢিলে ঢালা একটি কালো রঙের আলখাল্লার আড়ালে লুকিয়ে থাকা মানুষটি যেভাবে নিজেকে রহস্যের আড়ালে রেখেই সকলকে উদ্দেশ্য করে কথা বলতে পছন্দ করেন, সেদিনও ওনার চরিত্রের মধ্যে দিয়ে সেই একই বৈশিষ্ট্য ফুটে উঠছিল। আকাশে মেঘের গর্জন হতেই তিনি পুনরায় আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আহা, আমাকে দেখে আবার উঠে দাঁড়ানোর দরকারই বাকি? হ্যাঁ, তোমরা কি আমার খদ্দের নাকি গো? তোমরা হলে গিয়ে আমার কুটুমের মতো, নিত্য আসা যাওয়া তোমাদের। এছাড়া তোমাদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। এতকাল আমার ভিতরে জমে থাকা রসদগুলিকে খুব কম মানুষের সামনে তুলে ধরবার সুযোগ পেয়েছি।
সেখানে তোমাদের দুটিকে পেয়ে কত কথাই না জানতে পেরেছি। সেই সাথে সব স্মৃতিগুলোই আবার নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। যাক, এতদিন বাদে তোমাদেরকে দেখে বেশ ভালোই লাগছে। তা আজকেও কি সেই মন খারাপের কাহিনীগুলোকে নাড়া দিতে দুজনে এসে হাজির হয়েছে বুঝি? হ্যাঁ, আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে কোনো রকমে নিজেদের অন্তরের কৌতূহলকে হ্রাস করবার চেষ্টা করলাম। এরপরে কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, না আসলে হ্যাঁ বুঝতেই তো পারেন, আপনার বলা কোনো কথাই মাথা থেকে বেরোতে চায় না। সব সময় মনে হয় আপনার সাথে যোগাযোগটা এমন অটুট রেখেই চলতে পারি তাহলে কত ভালো হয়, কত কিছু জানতে পারি, বুঝতে পারি। কথার মাঝখানেই চারি এসে কিছু মুড়ি আর তেলে ভাজা টেবিলের উপরে সাজিয়ে দিয়ে বলল, বাবা মশাই, এই 3 বার আপনি চা খেলেন, আর কিন্তু একবারও আপনাকে চা দেব না। এত ঘন ঘন চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো কথা নয়। তারানাথ চারির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হ্যাঁ, সে যা বলেছিস মা। আসলে এই বুড়ো হাড়ে আর জোর পাই না। জোর তো থাকে সবই স্মৃতির। ওই জোরেই তো আমরা সকলে বেঁচে থাকি রে মা। এই স্মৃতি বিস্মৃতির ভিড়ের মধ্যেই নিজেকে তরতাজা রাখতে হয়, তবেই তো আগামীতে কি ঘটছে সে বিষয়ে জানতে পারি। কথাটি শেষ করেই তারানাথ বেশ কিছুটা রহস্যজনকভাবে হেসে উঠলেন। এরপরে চারি তাকে উদ্দেশ্য করে বলল, ধুর, তুমি আর তোমার ওই জ্যোতিষী শাস্ত্রের নটঘটি সব কথা, ও সব আমার বিন্দুমাত্র মাথায় ঢোকে না কো। আমার দ্বারা এই পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। তুমি বরং ওনাদেরই বোঝাও। আমি যাই, ঘরের কাজগুলো বরঞ্চ সেরে ফেলি। কথাগুলি বলেই চারি ঘরের দিকে এগিয়ে গেল। এরপরে তারানাথ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ তো, ভালোই গল্প জমাতে শিখেছ। অসুস্থ শরীরেও তোমাদেরকে না দেখতে পেরে মোটেই ভালো লাগে না। মনে হয় পেটের ভিতরে কথাগুলো একেবারে গিজ গিজ করছে। কতক্ষণে সেগুলো তোমাদের সামনে উগড়ে দিতে পারবো, কিন্তু ওই যে যতবারই অতীত ঘাঁটতে যাই ততবারই কিছু সেভাবে মনে পড়ে না। আর মনে পড়লো সেই একরাশ কালো স্মৃতির ভিড় এসে ঘিরে ধরে। মনের ভিতরে থেকে যাওয়া দ্বন্দ্বগুলিকেও রোধ করে। এলোমেলো স্মৃতির বিস্তারণের সাক্ষী থাকা ছাড়া আর কিছুই বাকি থাকে না। এগুলোকে এক প্রকার বিড়ম্বনাই বলা হয়। হে বিড়ম্বনা! কালো শক্তির সাথে লড়াই করতে পারা এতটাও সহজ নয়। সেখানে আবার এই ডাকিনী হাকিনীর মতো শক্তিরা, তা আবার এই সবই বা কেন? এমনি তো আসতে পারো, আমার জন্য এত খাবার দাবার সঙ্গে করে আনার দরকারটাই বা কি? হ্যাঁ, আমি তারানাথের মুখের দিকে তাকিয়ে হাঁ করে ওনার মুখ নাড়া লক্ষ্য করছিলাম। লোকটার প্রতিটি শব্দের মধ্যেও যেন একটা জাদু ছিল। মনে হতো উনি যেন অর্ধেক কথা মনের মধ্যে রেখে বাকি কথা আমাদের সামনে উগড়ে দেন। তবে এগুলির কৌশল আয়ত্ত করেছেন কোথায় সেটা কিছুতেই বুঝে উঠতে পারতাম না। এসব ভাবতে ভাবতে যখন বিভোর হয়ে পড়েছি তখন তারানাথ আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হাঁ করে তাকিয়ে দেখছো যে? থালাটা তাড়াতাড়ি ফাঁকা করো। আমি একগাল হেসে বললাম, আরে সে তো এমনিতেই ফাঁকা হয়ে যাবে। আপনার গল্প শুনতে শুনতে এসবের কি আর খেয়াল থাকবে? কখন ফুরিয়ে যাবে দেখবেন। আচ্ছা, আপনার বাড়ির বাইরের ওই বোর্ডটা, মানে ওই জ্যোতিষবিদ্যা চর্চার ওই বোর্ডটা ওইভাবে ঝুলতে দেখলাম, দেখে খুবই খারাপ লাগছিল। মনে হলো অনেক দিন ধরে আপনি ওটাকে চরম অবহেলায় ফেলে রেখেছেন। কিন্তু এর কারণ কি জানতে পারি? আসলে মনে হলো সেটি তো আপনার প্রয়োজনেরই বস্তু। তারানাথ খাটের পায়ার উপরে আরও একটু ভর দিয়ে বসলেন। সাথে সাথে পায়াটি ক্যাচ করে আওয়াজ করে উঠল। বুঝলাম তার সাথে সাথে ওই খাটটিরও বয়স বেড়েছে। এরপরে তারানাথ বেশ কিছুটা চপ মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে বললেন, শখ করে কি আর কেউ নিজের পায়ে কুড়ুল মারে রে বাবা? মারে না, কোনোদিনও মারে না।
আসলে বুঝতেই তো পারো, এই সকল শাস্ত্রবিদ্যা আজ আর তেমন কোনো গুরুত্ব নেই। মানুষের কাছে আজ আধুনিকতাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কালজয়ী মানবের উপস্থিতি এখন শুধুমাত্রই স্বাস্থ্যের পাতাতেই শোভা পায়। এই জ্যোতিষী বিদ্যার দ্বারা আয়ের মাধ্যম তৈরি করা যে অলিক স্বপ্ন দেখেছিলাম আমি, সেটি এক প্রকার স্বপ্ন হয়ে থেকে গেছে বইকে। আসলে কি জানো, এই পৃথিবীতে কোনো কিছুই সুস্থির নয়। ক্রমবর্ধমান গতিতে বিচ্ছিন্নতাবাদী শক্তির ন্যায় এরা একে অপরের সাথে লড়াই করেই চলেছে। এই অসাধারণ লড়াইয়ের সাক্ষী থাকতে পারার বিষয়টিও বড়ই চমৎকার, কিন্তু এতে যে ঝুঁকি আছে তা তোমার জীবন সংশয়েরও কারণ হয়ে যেতে পারে। আমাদের অলক্ষ্যে ঘটে চলে একাধিক ভয়ঙ্কর সব ঘটনা, অথচ দেখো আমরা কিন্তু সেটিকে চোখের সামনে দেখেও আন্দাজ করতে পারি না। এর জন্য প্রয়োজন নিজের অন্তরের জ্ঞানের। এই জ্ঞানকে জাগরিত করবার মধ্যে দিয়েই কিন্তু তুমি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবে। আবার এই জ্ঞানকেই যদি তুমি নিজের স্বার্থে অর্থাৎ সমৃদ্ধি লাভের ক্ষেত্রে ব্যবহার করতে যাও, তাহলে সেটি অপব্যবহারের আওতায় পড়বে। এই বিষয়টি কিন্তু কোনোদিনও গুরু শিষ্য পরম্পরার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভেবো না গুরুকে দেখেই সর্বদা তার শিষ্যরা এমনটা শেখেন বা করেন। এগুলো যার যার নিজস্ব প্রবৃত্তি বলতে পারো। নিজেকে শক্তিশালী করে গড়ে তোলবার লিপ্সা, এর দ্বারাই কিন্তু মানুষের মধ্যে একটি ভাবাবেগের সৃষ্টি হয়, আর তার দ্বারাই কিন্তু মানুষের নিজের অন্তর্নিহিত জ্ঞানকে হারিয়ে ফেলে, তাকে বিপথে চালিত করতে তৎপর হয়ে ওঠে। এটাই মানুষের প্রবৃত্তি। শক্তিশালী হয়ে উঠবার তাগিদে অনেক সময় মানুষকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। তবে এই কাজের সাথে কোনোদিনও লিপ্ত আমি হইনি। আমি এমন কোনো কাজ করিনি যার দ্বারা আমার গুরুকে অসম্মানিত হতে হয়। এই অসম্মান বোধ নিয়ে যে আমাকেও জীবিতই থাকতে হতো, তাই নিজেকে পিছিয়ে রেখেছিলাম বইকে। তারানাথ কথাগুলি বলার পরেই পুনরায় থামলেন। এরপরে ওই চপে আবারও একটা দৃঢ় কামড় বসিয়ে কচরমচর করে মুড়ির সাথে চপখানা চিবোতে লাগলেন। আমি বিষয়টা লক্ষ্য করার সাথে সাথে তাঁর বলা কথাগুলিকেও বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। এরপরে আমি আর সময় নষ্ট না করেই একখানা প্রশ্ন করে বসলাম। আচ্ছা, আপনার জীবনেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? আপনিও কি এই শুভ ও অশুভ শক্তির মধ্যে পার্থক্য খুঁজতে গিয়ে বিপদে পড়েছিলেন? কখনো কি মনে হয়েছিল এই শুভ ও অশুভের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে, এর দ্বারা বিপদের আশঙ্কা অনেক বেশি বেড়ে যেতে পারে? তাহলে তেমন একটা কাহিনীর রসদের ভাগীদার হতে চাই আমরা। আজকে বলতে পারেন সেই জন্যই আপনার কাছে আসা। বেশ কয়েকদিন ধরেই এই ভালো খারাপের পার্থক্যীকরণের বিষয়টিকে নিয়ে মনের মধ্যে নানান প্রশ্ন উদ্ভাসিত হয়েই চলেছে। হ্যাঁ, জানি এই কর্মব্যস্ত জীবনের দিনলিপির মধ্যে শাস্ত্রের কথা শোনার ও বোঝার মতো অবস্থা আমাদের কারোরই থাকে না। তবে সেই সঙ্গে কিন্তু এটাও ঠিক যে আপনার মতো মানুষের সান্নিধ্য পেলে এই কর্মব্যস্ত জীবনের মধ্যেও মনের মধ্যে ওঠা প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছে করে। তাই দয়া করে আমাদেরকে বলুন, আমরা তাহলে আমাদের জ্ঞান পিপাসাকে একটু শান্ত করতে পারি। কিশোরীও তারানাথকে উদ্দেশ্য করে বলল, বেশ, তাহলে শুরু করুন আজকের নতুন অধ্যায়। আমরাও মশগুল হয়ে শুনি। এর মধ্যেই তো আসল রসদ লুকিয়ে রয়েছে। এখান থেকেই তো প্রকৃত খিদে মেটার কৌশল আয়ত্ত করতে হবে। তারানাথ চপের শেষ অংশটুকু মুখের মধ্যে পুরে দিয়ে চিবোতে চিবোতে বললেন, এই হচ্ছে তোমাদের তাড়াহুড়ো। আমি ঠিক করে ভাবার অবকাশটুকুও পাই না, আর তোমরা আমাকে অতীতে ফিরে যেতেই বাধ্য করো। আরে বাবা, এই জিনিস যে বড়ই জটিল। মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ের কাঙ্ক্ষিত রূপগুলিকে নতুন করে আগুনে সেঁকে নেওয়ার মধ্যে কি আর কোনো আনন্দ আছে? বরং আরো বেশি বেশি করে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়ে পড়তে হয়। তবুও তোমরা যখন নিজেরাই সেই সমুদ্রের বিশালাকায় ঢেউয়ের মোকাবিলা করতে প্রস্তুত, তখন আর
বিলম্ব করে লাভ কি? আসলে যতবারই এই সকল কাহিনীর ভিতরে প্রবেশ করি ততবারই মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে? বলতে যখন হবে তখন আরো একবার স্মৃতির রোমন্থন করেই ফেলি। তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের গল্প। তারানাথ বলতে শুরু করলেন। আমরাও মনোযোগ সহকারে শুনতে থাকলাম। তারানাথ শুরু করলেন একটি গ্রামের বর্ণনা দিয়ে। কিভাবে যে ওই পরিবেশের মধ্যে প্রতিবারই হারিয়ে যায় সেই কৌশল হয়তো একমাত্র তাঁরই জানা ছিল। এই কাহিনী বেশ কয়েক বছর আগে, তখন আমার নীতি শিক্ষার জ্ঞান তেমন ভাবে জন্মায়নি। ভাবতাম যদি কুড়িয়ে বাড়িয়ে এদিক ওদিকে কিছু ভূত প্রেত তাড়িয়ে কিছু টাকা পয়সা উপায় করে নেওয়া যায় আর কি, কিংবা জ্যোতিষ বিদ্যার দ্বারা যদি দুটি মানুষের উপকার করে দেওয়া যায়, এমন ভাবেই বিষয়টা চলছিল। আচমকা একটি ঘটনা পুরো বিষয়টির রদ বদল করে দিল। মনে হলো প্রয়োজনের থেকেও অধিক প্রাপ্তি ঘটেছে। আমি তারানাথকে থামিয়ে প্রশ্ন করলাম, প্রয়োজনের চেয়েও বেশি প্রাপ্তি বলতে? আসলে তারানাথ তার গল্প বলার সময় এমন কিছু জটিল শব্দের প্রয়োগ রাখতেন যা তাকে বিশিষ্ট করে তুলত। একজন সাহিত্যিকের তুলনায় তার প্রতিভা শক্তি কোনো অংশেই কম ছিল না। তারানাথ আমার প্রশ্নের উত্তর টেনে বললেন, বলতে পারো এ ছিল এক অমোঘ প্রাপ্তি। এই ঘটনাটির মধ্যে দিয়েই আমার নৈতিক শিক্ষা তথা তান্ত্রিক ক্রিয়া চর্চার কাজ সমাপ্ত হয়েছিল। গ্রামের ইতিহাস কখনো বা প্রখর হয়, আবার কখনো বা নিদারুণ। এ ঘটনাটি ছিল বাঁশবেড়িয়ার। বাঁশবেড়িয়া গ্রাম সম্পর্কে অনেক কথাই কানে এসেছিল, কিন্তু সেভাবে কর্ণপাত করিনি। শুনেছিলাম ওখানে নাকি এমন কোনো অভিশাপ রয়েছে যার কবলে পড়ে গোটা গ্রাম একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছিল। আর সে ঘটনা যে প্রথমেই স্থগিতাদেশ পেয়েছিল এমনটা ভুলেও ভেবো না। সে প্রক্রিয়া ছিল ক্রমবর্ধমান, চলতেই থেকেছে। সেই গ্রামের তরফ থেকে একদা এক ব্রাহ্মণ আমার আশ্রয়ে এসে উপস্থিত হলেন। তখন আমি এক গাঁ থেকে অন্য গাঁয়ে বিচরণরত, এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাত্রা করার মধ্যে দিয়ে নিজের নৈবৃত্ত পোষণের হিসাব খুঁজছি। ঠিক সেই সময় একটি আস্তানায় এসে উপস্থিত হলেন ওই ব্রাহ্মণ পুরোহিত। এসেই আমার সামনে বসে পড়লেন। আমি তখন বৃক্ষের চিন্তায় লীন হয়ে রয়েছি, তবে নিজের অন্তরের শক্তির দ্বারা সেই ব্রাহ্মণের উপস্থিতির কথা ঠিকই টের পেয়েছিলাম। উনি আমার সামনে এসে দুবার আমাকে ডাকলেন। সম্বোধনের ভাষার মধ্যেও এক আভিজাত্য লক্ষ্য করতে পেরেছিলাম। উনি আমাকে উদ্দেশ্য করেই বললেন, বাবা শুনছেন শুনছেন বাবা, আপনার সাথে একটি জরুরি বিষয়ে আলোচনা করবার জন্যই এত দূর পর্যন্ত ছুটে এসেছি আমরা। জানি না এই সমস্যার হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করতে পারবেন কি না, তবে এই বিষয়ে আমরা নিশ্চিত যে এই কাজ আপনিই করতে পারবেন, সফলতা এনে দিতে পারবেন আমাদের। ব্রাহ্মণের কথাগুলি শুনে সেদিন বেজায় ছুটে গিয়েছিলাম। আমার কাছে কি কেবল নিষ্পত্তির কারণ খোঁজার জন্যই আসে মানুষ? কই, আমার অর্জিত জ্ঞানের তহবিল থেকে দু একটা মুক্ত চাইতে আসে না তো কেউই। এমনটা কেন? আর এদের এসবের খবরই বা কে দেয়? আমি তো শুধু নিজের জ্ঞান পিপাসাকে আরো স্বয়ং সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরে চলেছি। সেখানেই উদ্বাস্তুর মতো লোকটা কোথা থেকে এসে হাজিরি বা হলো। মনের মধ্যে চলতে থাকা নানান ভাবাবেগকে সংযত করে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তা আমার ছত্রছায়া আসার কারণ কি? আমি তো সেভাবে কোনো কিছুর কোনো কারণ নির্ধারণ করতে শিখিনি। বলতে পারেন এই নিত্য বিচরণের মধ্যে দিয়ে নিজের জ্ঞান পিপাসাকে মেটানোর চেষ্টা করে চলেছি মাত্র। এর দ্বারা দিন দশের ভালো হচ্ছে, সেটাই প্রাপ্তি। তবে কোনো মহান কাজের উদ্দেশ্যে এখনো পাড়ি দেওয়ার মতন স্বাবলম্ব আয়ত্ত করতে পারিনি। তা আপনি এত দূর থেকে যখন এসেছেন তখন না হয় আপনার মুখেই গোটা বিষয়টা শুনি। ব্রাহ্মণ আমার সম্মুখেই বসলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমার প্রণাম গ্রহণ করুন বাবা। আমি বাঁশবেড়িয়ার জমিদার পরিবারের পুরোহিত। এই পরিবারের হয়ে আমরা বংশ পরম্পরায় পূজা করে আসছি।
পরিবারের মন্দিরের প্রতিষ্ঠিত দেবী মা বেশ জাগ্রত। দেবীর নাম কপাল ভৈরবী। ওনারা জমিদার হলেও একজন তান্ত্রিক দেবীর উপাসনা করেন। এই দেবী ওনাদেরকে সমস্ত রকমের কালো শক্তির হাত থেকে রক্ষা করেন। তবে এদের পরিবারের কোনো এক পুরুষের দ্বারা এমন কোনো পাপ ক্রিয়া সাধিত হয়েছিল যার দ্বারা এই পরিবারটি আজও অন্ধকারেই রয়ে গিয়েছে। দেবীর পূজার প্রচলিত নিত্য ক্রিয়ার মতোই সম্পন্ন হয়। তবে গ্রামের বুকে সিঞ্চিতি থাকা অভিশাপের হাত থেকে দেবী মাও গ্রামটিকে রক্ষা করতে পারছেন না, কিংবা বলতে পারেন রক্ষা করতে চাইছেন না হয়তো। এখানেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে ঠাকুরমশাই। গ্রামের মন্দিরের পাশে একটি বিশাল পুকুর রয়েছে। আগে গ্রামের লোকেরা ওই পুকুরের জল নিয়ে সব কাজেই ব্যবহার করত। এছাড়া যে কোনো পবিত্র কাজের জন্য ওই পুকুরটিকে ব্যবহার করা হতো। এমনকি এখনো মন্দিরের কাজে ওই পুকুরের জলই ব্যবহৃত হয়। তবে বর্তমানে কেউ আর ওই পুকুরের জল ছুঁয়েও দেখতে চাইছেন না। যারা ওই পুষ্করিণীর জল ব্যবহার করতে চাচ্ছেন তাঁদেরই মৃত্যু ঘটছে। এসবের ভয়ে জমিদার রাঘব প্রতাপ ওই পুষ্করিণীর জল ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। কিন্তু এর দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে দেবীর পূজার্চনার কাজ। এতদিন দেবীর পূজার জন্য ওই পুষ্করিণীর জলই বরাদ্দ ছিল। এমনকি জমিদাররাও বংশ পরম্পরায় সেই নীতিকেই যথাযোগ্য বলে পালন করে এসেছিলেন। তবে আজকে সবকিছু নষ্ট হয়ে গেছে বাবা। সেই বিশ্বাস, সেই ভরসা, এমনকি দেবীর প্রতি মানুষের আস্থা, কোনো কিছুরই আর কোনো অস্তিত্ব নেই। কথাগুলি শেষ করে ব্রাহ্মণ পুরোহিত আমার সামনে চোখের জল মুছতে লাগলেন। আমিও বিষয়টা বেশ অনেকক্ষণ ধরেই নজর করছিলাম। ওনার চিন্তা ভাবনার মধ্যে যে একটা গভীরতা রয়েছে এবং তারই সাথে এক বিমূর্ত ক্লেশ জড়িয়ে রয়েছে, এটি ওনার শব্দ প্রসঙ্গের ভঙ্গি প্রমাণ করে দিচ্ছিল। চোখের জলের দাম আমার কাছে সবসময় বৈষয়িক মূল্যের তুলনায় অনেকটাই বেশি ছিল। আমি আমার বসার জায়গা থেকে উঠে ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলাম। এরপর তাকে হাত দিয়ে ধরে উঠে দাঁড়াতে বললাম। উনি উঠে দাঁড়ালেন। তারপর আমি বললাম, চোখের জল মুছুন। আপনার কাছ থেকে প্রাপ্য সংকেতগুলি এটুকু প্রমাণে যথেষ্ট যে সেখানে বিশেষ কিছুই আছে। এমন গম্ভীর কিছু আছে যার দ্বারা মানুষের স্বাধীন সত্তার ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়তে পারে। বলতে পারেন গ্রামের তথা বহু মানুষের জীবনের উপর এর প্রভাব পড়তে পারে। এমনকি সেটাই হয়েছে। আমার অনুমান বলে ওই স্থানেই, অর্থাৎ ওই পুকুরেই এমন কিছু রয়েছে যার দ্বারা এসব ঘটছে। দীর্ঘদিন ধরে এই জায়গায় পুজোর কাজ বন্ধ থাকার অর্থ বোঝেন কি আপনি? সেখানে প্রেতের বাস। প্রেতাত্মা নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত ছল চাতুরির আশ্রয় নেয়। একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, যবে থেকে গ্রামে মায়ের পুজো বন্ধ হয়েছে তবে থেকেই কিন্তু গ্রামের উপরে ওই কালো শক্তির আগ্রাসী রেশটিও বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণ মহাত্মা আমার সামনে দাঁড়িয়ে করজোড়ে নিবেদনের ভঙ্গিতেই বললেন, শুনেছি পাষাণ কখনো কথা বলতে পারে না। মানুষের মধ্যে লুকিয়ে থাকা রেশও কখনো কাউকে উন্মুক্তি প্রদান করতে পারে না। আপনি ত্রিকালজ্ঞ, হয়তো ভূত ভবিষ্যতের কথাও বেশ ভালোভাবেই জানেন, তাই আগে থেকেই আন্দাজ করতে পেরেছেন। আমি চাই ওই গ্রামে আপনার পদধূলি পড়ুক, শীঘ্রাতু শীঘ্র পড়ুক, যত তাড়াতাড়ি সম্ভব পড়ুক। এর দ্বারাই ওই গ্রাম এমন মায়াবী রাক্ষসের কবল থেকে উদ্ধার লাভ করতে পারবে। দেরি করবেন না আপনি, যত তাড়াতাড়ি সম্ভব একবার সেখানে আসুন। না হলে যে আরো কত নিরীহ মানুষের প্রাণ যাবে আমার জানা নেই। আমি ব্রাহ্মণের কথাগুলি মনোযোগ সহকারে শুনলাম। এরপরে তাকে উদ্দেশ্য করেই বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন। দেবী কপাল ভৈরবীর কৃপা দৃষ্টি যাতে পুনরায় ওই গ্রামের উপরে পড়ে সে বিষয়ে আমি যথাযোগ্য খেয়াল রাখবো। আর সেই সাথে ওই গ্রামের মাটিতে শয়তানি শক্তির প্রভাব মুক্ত করতে আমি সচেষ্ট থাকব। আজকে আপনি নিশ্চিন্তে প্রস্থান করুন। আমি হাতের কয়েকটা কাজ সামলে পরশুদিনই এখান থেকে পদব্রজে রওনা হয়ে যাব।
গ্রামটি তো প্রায় এই স্থানটিরই সংলগ্ন, কাজে ওই স্থানে যেতে খুব বেশি সময় আমার লাগবে না। ব্রাহ্মণ আমার কথা শুনে অত্যাধিক প্রসন্নই হলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, বেশ বাবা, বেশ। আমি তাহলে আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ি, কেমন? না হলে রাতের অন্ধকারে ওই স্থান বেরোতে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার। আমি এগোলাম। হ্যাঁ, হ্যাঁ। ব্রাহ্মণ আমার কুটির থেকে বেরিয়ে গেলেন। সেদিন রাতটা হাতের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করেই ফেললাম। এরপর ওই মানুষটির বলা কথাগুলিকে আরো গভীরভাবে স্মরণ করতে লাগলাম। সেই স্থানটিতে যে কোনো একটি খারাপ শক্তির প্রভাব রয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। কথাগুলি শেষ করে খানিক থামলেন তারানাথ। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই গ্রামে এত সংকট জেনেও আপনি গিয়েছিলেন? আপনি যে বললেন সে সময় আপনার তেমন জ্ঞানও আরপ্ত হয়নি, জীবন সংশয়ের কথা জেনেও আপনি সেখানে পা দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তারানাথ আমার মুখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন, হ্যাঁ, পেরেছিলাম। কারণ ওই যে তোমাদের আগেই বলেছিলাম, অর্জিত শিক্ষাকে সর্বদা ভালো সৎ কাজে ব্যবহার করবে। এটির মধ্যে দিয়ে তোমার জ্ঞান পিপাসা মিটবে ও সেই সাথে সমস্ত রকমের সংশয় দূর হয়ে গিয়ে আবার নতুন আলো প্রবেশের পথ তৈরি হবে। ঈশ্বর ও মানুষের মধ্যে তো এখানেই তারতম্য। আমরা কেবলই সামনে থাকা বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করি, সেখান থেকে পাওয়া লাভ ক্ষতির বিষয়টি নিয়েই কেবল চিন্তা ভাবনা করি, কিন্তু কখনোই আমরা আমাদের সাথে জড়িয়ে থাকা বিষয়গুলির লাভ ক্ষতির দিকটা ভেবেও দেখি না। এই বিষয়টা সর্বদাই মনে রেখো। তুমি কাকে চাও আর সে কি চায়, এই দুটি বিষয়ের প্রতি যিনি যত্নবান হতে পেরেছেন তিনি জীবনে তার সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পেরেছেন। আমিও তাই ওই অবস্থায় নিজের পরিবর্তে তাঁদের কথা চিন্তা করেছিলাম, কারণ এক্ষেত্রে তাঁদের পরিপূর্ণতা দানের মধ্যেই আমার প্রাপ্তি নিহিত ছিল। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী কৌতূহল রোধ করতে না পেরে উপাস থেকে বলে উঠল, আরে বাবা, তাড়াতাড়ি গ্রামের দিকে যাও না, এভাবে অপেক্ষা করাচ্ছ কেন? এমনিতেই শিরা বেয়ে একেবারে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করে দিয়েছে, তার মধ্যে তুমি আবার ভণিতা করেই চলেছ। নীতি কথা পরেও শোনাতে পারবে, আগে তাড়াতাড়ি গল্পে প্রবেশ করো তো। তারানাথ কিশোরীর মুখে এই সকল ব্যঞ্জনাত্মক কথা শুনেও কখনো রেগে যেতেন না। এখানেই ছিল তার বিশেষত্ব। তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ, যে কথাখানা বলছিলাম তোমাদেরকে, সেদিন রাতের মধ্যে হাতের সমস্ত কাজ শেষ করে শুয়ে পড়লাম। পরের দিনও আশেপাশের সমস্যাগুলির সমাধান করে বাঁশবেড়িয়ার দিকে এগোনোর প্রস্তুতি নিতে থাকলাম। রাত কাবার হয়ে গেল, সেই সাথে মনের মধ্যে তৈরি হওয়া দুশ্চিন্তার মেঘটাও ধীরে ধীরে আরো বেশি করে জমাট বাঁধতে শুরু করে দিল। সময়ের চাকা ঘুরতেই দেখলাম পরশুদিন বিকেল ঘনিয়ে এসেছে। নিজের সাথে সমস্ত প্রকারের অন্তর্দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে ভাবলাম, না, আর দেরি করে কোনো লাভ নেই, এবারে বেরিয়েই পড়তে হবে। পথে যেতে যেতে দেখলাম আকাশে লাল সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে। সূর্যের এই পড়ন্ত রোদের মধ্যেও একটি আলাদা আভিজাত্য থাকে। আমি গ্রামের মেঠো পথ ধরে এগোতে শুরু করলাম। কিছুটা দূরে যাওয়ার পরই দেখলাম গ্রামের প্রান্তের অংশ ঘেঁষে জঙ্গলের সীমানা উঁকি মারছে। বুঝলাম আশঙ্কার মেঘটা এবার আরো ঘনীভূত হতে চলেছে। জঙ্গলের মধ্যে যে কত কি থাকতে পারে তার আর ইয়াত্তা নেই। সেজন্যই সেদিন ওই ব্রাহ্মণ বিকেল বিকেল বেরিয়ে গিয়েছিলেন বই কি। হাতে প্রাণ নিয়ে এগোতে শুরু করলাম। ওই পথ ধরে এগোতে এগোতেই দেখলাম আকাশটা ক্রমে কালো মেঘের সারিতে ঢেকে আসছে। বিদ্যুতের ঝলকানি চোখের সামনের অংশটিকে মুদে ফেলে পুনরায় নিজের স্বকীয় অস্তিত্বকে কায়েম করতেই মনে হলো এক ছায়ার সঙ্গী আমার পিছু নিয়েছে। আলো আঁধারির ওই খেলাটি বেশ কিছুক্ষণ চলবার পরেই পুনরায় আকাশটা কালো হয়ে গেল।
সন্ধ্যের চাদরে গা ঢাকা দেওয়ার স্বাদটুকু আর পূরণ করতে পারলাম না। তার আগেই রাতের মায়া আমাকে আলিঙ্গন করে ফেলল। ওই রাস্তা ধরে হেঁটে যাওয়া কোনো সাধারণ কাজ ছিল না। জঙ্গলের সীমানার পাশ দিয়ে উঁকি মারছিল ওই সরু রাস্তা খানা। সেই পথ ধরে হেঁটে যেতে হবে বলে বুকের ভিতরটা থরথর করে কাঁপতে শুরু করেছিল। এমন সময় সজোরে বাজের শব্দ পেতেই পুনরায় থমকে দাঁড়ালাম। মনে হলো কানের পাশ ঘেঁষে কেউ যেন আমার নাম উচ্চারণ করে কিছু একটা বলে গেল। এক মায়াবিনীর কণ্ঠস্বর। ওদিকে যাচ্ছিস কেন? তারানা, ওদিকে যাস না। আমি তোকেও ওদের মতন করে মেরে ফেলবো। খবরদার ওদিকে যাস না। ওই গ্রাম আমার, ওতে আমার অধিকার রয়েছে। কথাগুলি ফিসফিসানির ভঙ্গিতে বারে বারে আমার মাথার মধ্যে আবর্তিত হতে লাগলো। মনে হলো কেউ যেন ভয়ার্ত কণ্ঠে আমাকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে। তার উপস্থিতির কথা বেশ স্পষ্টই টের পাচ্ছিলাম আমি। তবে ঝোড়ো হাওয়ার রেশটা চোখের সামনের অংশটিকে একেবারেই ধোঁয়াশাবৃত্ত করে দিয়েছিল। কাঁটা গাছের সাথে গায়ের কাপড়টা আটকে বেশ কিছুটা অংশ ছিঁড়েও গেল। আমি থমকে দাঁড়ালাম। দেখলাম ঝড়ের রেশটা কিছুটা কমেছে। সামনে জঙ্গলটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। গাছের ফাঁক দিয়ে দু একটা পেঁচা নিজের সাবলীল ভঙ্গিতে ডেকে উঠল। ভয় পাওয়ার ইচ্ছে না থাকলে ওই পরিবেশটি ভয় পেতে বাধ্য করেছিল আমাকে। জীবনে এত স্থানে ভ্রমণ করেছি, অথচ ওই রকম একটি নিস্তেজ পরিমণ্ডলের মধ্যে কোনোদিনও পড়তে হয়নি। সেবারের ওই পরিবেশটাই আমার মৃত্যু সংবাদকে সত্যি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি পা টিপে টিপে এগোতে শুরু করলাম। নিচে পড়ে থাকা শুকনো গাছের পাতাগুলির উপর পা দিতেই খসখস শব্দ হতেও শুরু করলো। ঠিক সেই সময় মনে হলো পিছনের দিক থেকে আবারও কোনো অস্ফুট শব্দ আমার কান ঘেঁষে বেরিয়ে গেল। আচমকা সামনের দিকে তাকাতেই দেখলাম একটি কালো রঙের বিড়াল আমাকে উদ্দেশ্য করে তাকিয়ে রয়েছে। সে দৃষ্টির দীপ্ততার মধ্যে যে কেউই হারিয়ে যেতে পারে। সেটি মিষ্টি ভাবে ম্যাও শব্দ করে আমার দিকে এগিয়ে আসতে আমি সেটিকে পা দিয়ে সরিয়ে দিলাম। মনে হচ্ছিল ওই জঙ্গলের মধ্যে থাকা সমস্ত জীবজন্তুই সেদিন আমার বিপক্ষে। তারা কেউই চায় না আমি এগোই। তবুও নিজের উপরে আস্থা রেখে এগোতে থাকলাম। আরো কিছুটা দূরে যাওয়ার পরই দেখলাম কারো নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আওয়াজটি স্থান থেকে স্থানান্তরে বিযুক্ত হয়ে পুনরায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলির সাথে ধাক্কা খেয়ে হারিয়ে যাচ্ছিল। সারিবদ্ধভাবে লুকিয়ে থাকা ওই গাছগুলির পিছন থেকে এক গর্ভস্থ কালো অন্ধকারকে তোয়াক্কা না করেই একটি নষ্ট হাসির শব্দ ভেসে আসছিল। প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছিল সে আসবে, সে ঠিক এসে আমাকে শেষ করে ফেলবে। আমার পায়ের শব্দের সাথে সাথে সেই খসখস আওয়াজটিও আরো স্পষ্ট হতে লাগলো। আমি এক পা এগোলেই সেটিও আমার সাথে সাথে এগোতে লাগলো। আমি থমকে দাঁড়ালে সেই আওয়াজটির উপস্থিতিও থমকে দাঁড়িয়ে পড়ছিল। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। এক দমকা হাওয়ার রেশ আমার কানের কাছে এসে পুনরায় বলে গেল, চলে যা এখান থেকে তারানাথ। তোকে বারবার বলছি চলে যা, না হলে এই যাওয়াই কিন্তু তোর শেষ যাওয়া হবে। চলে যা। আমি তবুও হাল ছাড়লাম না। নিজের উপর বিশ্বাস রেখে এগোতে শুরু করলাম। ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমার এগোনোর শক্তি লোভ পেল, ভিত্তি হারিয়ে ফেললাম। পিছনের দিকে ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই দেখলাম এক ভয়ঙ্কর চেহারার মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। তার শরীরের অর্ধেকটা মানুষ আর অর্ধেক অংশ ধোঁয়া।
তার আদপেও কোনো অস্তিত্ব নেই। সেই ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হতে থাকলো। দৃশ্যমান শরীরের অংশগুলিকে নিজের করাল কৃত্যের আস্তরণে ঢেকে ফেলার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে চললো সেই মূর্তিটা। চলে যা, এখান থেকে চলে যা, না হলে কিন্তু এই ভয়ঙ্কর হাসির রেশটা ওই ধোঁয়ার আস্তরণ ভেদ করেও আমার বুকে এসে বিঁধছিল। পিছনের দিকে একটি শক্ত জিনিসে ধাক্কা খাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কোনো আমার হুঁশ ছিল না। ধাক্কা খেতেই সম্বিত ফিরল। তখনও সারা শরীর ঠকঠক করে কাঁপছে। কি ভয়ঙ্কর সেই মূর্তি, কি ভয়ঙ্কর সেই হাসির শব্দ! তারানাথ থামলেন। আমি আর কিশোরীও তখন কাঁপছি। নিজের চোখে এমন কিছু দেখার পরেও যে কেউ সাহস বজায় রাখতে পারেন, সে একমাত্র তারানাথের পক্ষেই সম্ভব। আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেললাম। দেখলাম তারানাথ তখনও ঘামছেন। আমি শান্ত স্বরে ওনাকে জিজ্ঞেস করলাম, এরপরে কি হয়েছিল? আপনি কি সেই মায়াবিনীর কবল থেকে মুক্ত হতে পেরেছিলেন? এই মায়াবিনী কি ব্রাহ্মণের বলা সেই মহিলা, যিনি মৃত্যুর পরেও গ্রামের উপরে নিজের কালো শক্তির প্রভাবকে বলবৎ রেখেছিলেন? তারানাথ আমার দিকে তাকালেন, এরপরে বললেন, আমিও প্রথমে ভেবেছিলাম এটি ওই জঙ্গলের মধ্যে থাকা কোনো বিরক্ত প্রেতাত্মার কাজ, কিন্তু পরে বুঝতে পারলাম তা নয়। এটি ওই গ্রামের উপরে বর্ষিত হওয়া সর্বোৎকৃষ্ট অভিশাপেরই বীজ। সেদিন আমার হাতে থাকা ওই পবিত্র কবচটি আমাকে রক্ষা করেছিল, না হলে আমার পক্ষে বেঁচে ফিরে আসা হয়তো আর সম্ভব হতো না। এরপরে আমি আর কিছুই দেখতে পেলাম না। পরিবেশের হঠকারিতা সাধারণ পরিমণ্ডলকে খর্ব করে রাতের আঁধারকে আরো ঘন কালো আচ্ছাদন প্রদান করেছিল। ভাবলাম সুখের থেকে স্বাস্থ্য ভালো। যা দেখেছি সেটিকে একটি দুঃস্বপ্ন মনে করে গ্রামের দিকে এগিয়ে চললাম। গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখলাম জায়গাটি একেবারে শুনশান হয়ে পড়ে আছে। মনে হলো যেন সেখানে কোনো প্রাণের উপস্থিতি নেই। দূরে দূরে দু একটা কুটির নজরে পড়ল। ভাবলাম, এত বড় একটি গ্রাম, সেদিন ব্রাহ্মণের কথা শুনে তো মনে হয়েছিল গ্রামের জনসংখ্যা বেশ ভালোই হবে, কিন্তু এখানে সে তো দেখছি গ্রামের লোকজন একেবারে নেই বললেই চলে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? তাহলে কি সাপিনীর প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা সকলকে গ্রাস করে নিয়েছে? আমি অজান্তেই আরো কিছুটা রাস্তা এগিয়ে গেলাম। এরপরে একটি কুঠির নজরে পড়তেই আমি সেদিকে পা চালাতে লাগলাম। সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম টিম টিম করে হ্যারিকেন জ্বলছে। বাতাসের মৃদু রেশটি ওই হ্যারিকেনের শিখাটিকে সামান্য নাড়িয়ে আবার সদ্গতি দিচ্ছে। আমি ভাবলাম দরজা একবার কড়া নাড়ি, তারপরে ভাবলাম না থাক, ওই কুঠিরের দাওয়ায় বসে একটু জিরিয়ে নিই। জঙ্গলের মধ্যেকার ঘটনার রেশ মস্তিষ্কের উপর এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে রাতের আঁধারকে হারিয়ে দিনের আলো ফুটে উঠবার সময় হয়ে উঠেছিল আসন্ন। কুটিরের বাঁশে হেলান দিয়ে কখন নিস্তেজ হয়ে পড়েছি তার খেয়াল নেই। এমন সময় একটি নরম হাতের স্পর্শে ঘুমটা ভাঙল। সাথে সাথে চমকে উঠে পিছনের দিকে তাকাতেই দেখলাম একটি ছিপছিপে চেহারা লোক আমার দিকে তাকিয়ে রয়েছে। লোকটির শীর্ণকায় দেহ দেখে আমি ঘাবড়েই গিয়েছিলাম। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই গায়ে নতুন নাকি? তা আবার এই অসময়? আপনার কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? প্রথমে ভাবলাম লোকটিকে নিজের পরিচয় দেব, এই গ্রামে কেন এসেছি সে বিষয়েও জানাবো, কিন্তু পরক্ষণেই মনে হলো না না, এমনটা করা ঠিক হবে না। আমি লোকটিকে উদ্দেশ্য করেই বললাম, আসলে এই পথ ধরেই যাচ্ছিলাম। আমি একজন তান্ত্রিক। এখানে আসতে গিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেছিলাম। তারপরে কিছু ভয়াবহতার শিকারও হয়েছিলাম। তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে। শরীরটা কেমন যেন আনচান করছে।
ঠিক আন্দাজ করতে পারছি না যে কি করব। আমি এর থেকে বেশি কিছু আর বললাম না। লোকটি আমার প্রত্যুত্তরেই বললেন, হ্যাঁ, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। এইভাবে রাতের বেলা বাইরে বসে থাকবেন না। যদিও আমার কুটিরটি বেশ ছোট, একা থাকার মতোই বলতে পারেন। আমার আর কেউ নেই। মাও বাবা ছিলেন, তবে তারাও মারা গিয়েছেন। এখন এখানে আমি একাই থাকি। আসুন আসুন, ভেতরে আসুন। আমিও কথা না বাড়িয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম একটি মাদুর বেছানো রয়েছে। সেটি যা ওই লোকটির সম্পত্তি। আমি সেই মাদুরের উপরে গিয়ে বসলাম। এরপরে লোকটি আমার দিকে এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দিয়েই বললেন, কলসিতে রাখা ছিল, জলটা বেশ ঠান্ডা রয়েছে। গরমের মধ্যে হন্তদন্ত হয়ে এসেছেন, চোখ মুখের অবস্থায় বলে দিচ্ছে আপনার অবস্থার কথা। আগেই জল আর বাতাসাটুকু খেয়ে নিন, তারপরে না হয় বলবেন কি হয়েছে। আমি জল বাতাসাগুলো খেয়ে নিলাম। এরপরে ওই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি আমাকে না চিনেও যেভাবে আতিথেয়তা করলেন তা আমার কাছে আশীর্বাদ সম। এই অচেনাদের ভিড়ে কজনই বা আজকাল মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার এই গুণ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আসলে এখানে এসেছি কৌতূহলেই। জানি না সে বিষয়ে আমি কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবো কিনা, তবু এটুকুই বলবো, এই কাজের জন্য আমার যা যা করণীয় আমি তাই করব। অন্তরের শক্তি দিয়ে বেশ খারাপ কিছুরই ইঙ্গিত পাচ্ছি। আপনাদের এই গ্রামেরই এক ব্রাহ্মণ মহাত্মার সাথে গত পরশুদিন সাক্ষাৎ হয়েছিল। উনি আমাকে এই গ্রামের বিষয়ে কিছু একটা জানাতে চাইছিলেন। সেগুলো শোনবার পরই আমার বুকটা একেবারে ছ্যাঁত করে উঠেছিল। তারপরে ভেবেছিলাম এই গ্রামে আসতেই হবে, তাই চলে এলাম। কিন্তু আসবার পথে এমন কিছুর উপস্থিতি লক্ষ্য করেছি যা এখনো আমার অন্তরে কাঁপুনি সৃষ্টি করার জন্য যথেষ্ট বলতে পারেন। আচ্ছা, আমি ওই ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ করতে চাই। উনি ওই জমিদারদের ভিটেতে পুজো করেন শুনেছি। উনি নিজে মুখেই আমাকে এই সংবাদ দিয়েছিলেন। গ্রামে নাকি দেবী কপাল ভৈরবীর পুজোর কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আজ বহুদিন ধরে নাকি গ্রামের উপর এক চরম অভিশাপ নিজের প্রক্রিয়াকে বলবৎ রেখেছে। এ কেমন তোর প্রভাব? আমি কি ওনার সাথে সাক্ষাৎ করতে পারি? দেখলাম লোকটি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে উনি বললেন, ওই অভিশাপের ঘেরেই তো আমার পরিবারের সকলেই চলে গেছে। এমনকি আপনিও যার কথা বলছেন তিনিও আর জীবিত নেই। গতকাল রাতেই ওই মন্দিরের পাশের পুকুর ঘাটের পাশে ওনার মৃতদেহ পাওয়া গিয়েছে। সারা শরীরে পাঁক লেগেছিল। দেখলে আপনিও অবাক হয়ে যেতেন। এমন নৃশংসভাবে যে কেউ কাউকে মারতে পারে তা আপনি কল্পনাও করতে পারতেন না। বিষয়টি দেখা মাত্র আমাদের সকলেরই নাভিশ্বাস উঠে গেছিল। আমি লোকটিকে বললাম, তাহলে তো ঘটনা আরো সঙ্গীন আকার ধারণ করে ফেলেছে। আমাদেরকে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। এই গ্রামের জমিদারের সাথে আমার দেখা করাটা খুবই প্রয়োজনীয়। যে করেই হোক ওনার সাথে আপনি দেখা করান। লোকটি এবার বললেন, বেশ, আগামীকাল সকালের দিকে আমি না হয় আপনাকে সেদিকে নিয়ে যাব। তবে জানি না জমিদার বাবু আপনার সাথে সাক্ষাৎ করতে চাইবেন কিনা। আজকে রাতটা আপনি এখানেই বিশ্রাম করুন। আমি আর কথা বাড়ালাম না। চুপচাপ দেওয়ালে হেলান দিয়ে সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করতে শুরু করেছিল। কথাগুলি বলার পরে আবার তারানাথ থামলেন। দেখলাম তিনি কপালে হাত দিয়ে কি যেন একটা ভাবছেন। আমি তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি ওই জমিদারের সাথে সাক্ষাৎ করতে পেরেছিলেন? সেখান থেকে কি নিষ্পত্তির একটি রসদ খুঁজে বার করা সম্ভব হয়েছিল? তারানাথ আমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, হয়েছিল। তবে ওই জমিদার পরিবারের ইতিহাস যে এত জটিল হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। সেদিন থেকেই বুঝতে পেরেছিলাম, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। এমনকি ওই যে প্রবাদটি, যা রটে তার কিছুটাও বটে, তেমন কিছুও কিন্তু সর্বদা সত্যি হয় না। কিশোরীর কৌতূহল আরও বেড়ে গেল। সে তারানাথকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই পুকুরের জলের মধ্যে কার আত্মা ছিল? ওই জমিদার কি কাউকে খুন করে রেখেছিলেন নাকি? তারানাথ কিশোরীর মুখের দিকে তাকালেন। আমাদের দুজনের মুখমণ্ডলেই
তখন সারিবদ্ধভাবে একাধিক প্রশ্ন চিহ্ন জমা হয়েছিল। তিনি পুনরায় বলতে শুরু করলেন। পরের দিন সকাল হতেই আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওই লোকটি আমাকে সঙ্গে করে নিয়েই চললেন। পথে যেতে যেতে একটি বাচ্চা ছেলের সাথে দেখা হলো। বছর 7 বয়স হবে, তবে গ্রামের ছেলে তো অল্পেই বেশ টকটক করে কথা বলতে শিখে গেছিল। সেই ছেলেটি ওই লোকটির রাস্তা অবরোধ করেই বলল, আরে আরে, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? নিশ্চয়ই ওই জমিদার বাড়ির দিকে। গ্রামের অবস্থা জানো না বুঝি? ওই পুরোহিতের মৃত্যুর পরে জমিদার আর কারোর সাথে দেখা করতে চাইছেন না। আমিও তো ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার মায়ের শরীরটা না ঠিক নেই, কিছু টাকার দরকার ছিল, কিন্তু পেলাম না। দারোয়ান গেট থেকেই একেবারে দূর দূর করে তাড়িয়ে দিল। তোমার কাছে কিছু টাকা হবে গো? লোকটি জামার পকেট থেকে কুড়িয়ে বাড়িয়ে যা ছিল ছেলেটির হাতে ধরিয়ে দিয়েই বললেন, বেশ, আপাতত এটা রাখ, এটুকুই আছে। এরপর যদি আরো লাগে তখন আমার বাসায় আসিস। আর এনার সাথে আলাপ কর, ইনি একজন তান্ত্রিক, ইনি আমাদেরকে সাহায্য করবার জন্য এখানে এসেছেন। ছেলেটি আমাকে দেখা মাত্রই ব্যাঙের হাসি হেসে বলল, এরকম তো কতই এলো আর গেল। তোমার কি মনে হয় ওই অভিশাপের কবল থেকে এত সহজে গ্রামকে রক্ষা করা সম্ভব? কোনোদিনও না। এ বিষয়ে আমি একেবারেই নিশ্চিত। যাক শোনো, আমার এত কথা বলারও এখন সময় নেই। বাড়িতে অসুস্থ মা বিছানায় পড়ে রয়েছে। তবে জানি না তোমরা জমিদারের সাথে দেখা করতে পারবে কি না। দেখো যদি পারো। বেশ, আমি চললাম, পরে আবার তোমার বাসায় যাবো ক্ষণে। ছেলেটি চলে যেতেই আমি ওই লোকটিকে সাথে নিয়ে এগোতে শুরু করলাম। লোকটি হাঁটতে হাঁটতে আমাকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলেটির কথায় কিছু মনে করবেন না। আসলে এই অভিশাপ গ্রামের উপরে আজকে নয়, অনেকদিন ধরেই নিজের ক্ষমতাকে বলবৎ রেখেছে। চোখের সামনে আমরা একাধিক নিরীহ মানুষকে মারা যেতে দেখেছি, কিন্তু এর কোনো বিহিত করতে পারিনি। আপনার আগেও বহু সাধক এখানে এসে পুকুরের ঘাটে বসে অনেক তন্ত্রমন্ত্র পাঠ করে গেছেন, কিন্তু সেভাবে কিছুই হয়নি। এমনকি অনেকে তো আবার ভয় পেয়েও পালিয়ে গেছেন। তবুও এই সংশয় রোধ করা সম্ভব হয়নি। এর থেকে বাঁচার উপায় আদৌ কারুর জানা আছে কিনা আমরা তাই জানি না। এখন আপনি ভরসা, দেখুন যদি কোনো ক্রমে এর একটা বিহিত খুঁজে বার করতে পারেন। লোকটির মুখে এইসব কথা শুনে আমার চিন্তার পারদটি আরো শীর্ষ স্পর্শ করতে শুরু করলো। আমি কথা না বাড়িয়ে পা চালিয়ে জমিদার ভিটের দিকে এগোতে থাকলাম। জমিদার বাড়ির সামনে উপস্থিত হতেই দেখলাম দুজন দারোয়ান দাঁড়িয়ে রয়েছেন। সামনের দিকে নজর পড়তেই দেখলাম এক সুবিশাল বাড়ি। লোকটি আমার মুখের দিকে তাকিয়েই বললেন, আমি এই ভিটেতে হিসাবপত্র রক্ষার কাজ করে থাকি, তাই অন্দরমহলে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন পড়ে না। আসুন আসুন, আপনি আমার সাথে আসুন। দেখলাম দারোয়ান দুটি আমাকে সেভাবে কিছুই বললেন না। এরপরে আমি লোকটিকে উদ্দেশ্য করেই বললাম, আচ্ছা, আমরা প্রথমে কার সাথে দেখা করব? লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, যদি কপাল খুব ভালো থাকে তাহলে জমিদার রাঘব প্রতাপের সাথে সাক্ষাৎ হতে পারে। আর যদি ওনার মা মানে মৃণালিনী দেবী বাধা দেন, তাহলে হয়তো দোরগোড়া থেকেই ফিরে যেতে হবে। আমি লোকটিকে আর কিছুই বললাম না। দেখলাম সেই সুবিশাল প্রাসাদ প্রমাণ নিবাসটিতে জনপ্রাণী একেবারেই নেই। দেখলাম শুভ্র বসন পরিহিত এক বয়স্ক মহিলা আমাদের দিকে এগিয়ে আসছেন। এরপরে তিনি বেশ আভিজাত্যপূর্ণ কণ্ঠে আমাদেরকে বললেন, আচ্ছা, এই লোকটিকে তো চিনতে পারলাম না নরেন। তুমি কাকে ধরে নিয়ে এসেছো? ওনাকে এখানে কার সাথে দেখা করবার জন্য নিয়ে এসেছো? লোকটি মহিলার দিকে এগিয়ে গেলেন। এরপরে মাথা নিচু করে তাকে উদ্দেশ্য করেই বললেন, কর্তামা, আমরা আসলে জমিদার বাবুর সাথে দেখা করতে এসেছি। এখন তো হিসাবের কাজটাও সেভাবে হচ্ছে না, তাই ভাবলাম একটি বিশেষ বিষয়ে আপনাদেরকে জানাই, সেজন্য এখানে আসা। আসলে এই লোকটি একজন তান্ত্রিক, আর পেশায় উনি... আমি লোকটিকে আর কিছুই বলতে দিলাম না। এরপরে নিজের মুখেই বললাম,
আমার নাম তারানাথ। আমি তন্ত্র সাধনা করি বলতে পারেন। আবার বলতে পারেন আমি এটির মধ্যে দিয়েই নিজের জ্ঞান তৃষ্ণাকে আরো বৃদ্ধি করবার চেষ্টা করে চলেছি। আসলে আপনাদের মন্দিরের পুরোহিতের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তার সুবাদেই আপনাদের গ্রামের বর্তমান পরিস্থিতির বিষয়ে বেশ অনেকটাই জানতে পেরেছি। সেই কারণেই এখানে এসেছি। যদি কোনোভাবে বিষয়টির অন্দরে প্রবেশ করে এর একটা নিষ্পত্তি করতে পারি আর কি, সেই কারণেই। মহিলাটি আমার কথা শোনা মাত্রই বেশ রেগে গেলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করেই বললেন, দেখুন, বাইরের গ্রামে কি ঘটেছে না ঘটছে সে বিষয়ে আমি কোনোভাবেই আগ্রহী নই। আর রইল বাকি আমাদের অন্দরের কথা, সে বিষয়ে আমি আপনাকে জানানোর পক্ষপাতী নেই। আমাদের পরিবারকে অনেক কিছুই দেখতে হয়েছে, তার মানে এটা নয় যে আমরা ভেঙে পড়েছি। আমরা ঠিক নিজেদেরকে সামলে নিতে পারবো। আর ওই গ্রামের কুপমুন্ডক লোকজনের কথা একেবারেই বলতে আসবেন না। ওদের জন্যই তো আজকে আমাদের এই পরিণতি। গ্রামে মায়ের পূজা হতো কত জাঁকজমকের মধ্য দিয়ে, আর আজকে মায়ের বেদিতে একটা ফুলও পড়ে না। এ তো ঘোর অমঙ্গল। তবুও দেখুন, গ্রামের লোকেরা যে যার মতন করে নিজেদেরকে সামলে নিয়েছে। তাদের তো কোনো মাথা ব্যথা নেই। আর ওইসব সামান্য খুন খারাপের বিষয় নিয়ে আমি সত্যি কোনো মাথা ঘামাতে চাই না। এসবের প্রতি গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। হতে পারে আপসী দ্বন্দ্বের দ্বারাই হয়তো এমনটা ঘটেছে। এই কাজের জন্য আমাদের পারিবারিক সামিয়ানার মতামতই যথেষ্ট। তার জন্য আলাদা করে কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর বিশেষ করে কোনো তান্ত্রিকের তো একেবারেই নয়। দেখুন, পুরোহিত মশাই ব্রাহ্মণ মানুষ ছিলেন। তিনি এই সকল কুসংস্কারে বিশ্বাসী হতেই পারেন, তা বলে উনি ওনার সিদ্ধান্তগুলো কীভাবে আমাদের সকলের ওপর চাপিয়ে দিতে পারেন না। উনি যদি এতটাই সঠিক হতেন তাহলে উনি আজকে আমাদের মাঝে হতেন, এইভাবে তাকে প্রাণ হারাতে হতো না। এছাড়া ওনার মৃত্যুটিকে এমন অস্বাভাবিক বলেও মনে হয়নি, যথেষ্ট স্বাভাবিকই ছিল বিষয়টি। সাধারণ মানুষকে মিথ্যের আশ্রয় বাঁচিয়ে রাখতেন। এই গ্রামেরই কিছু লোকজন মিলে হয়তো তাকে মারধর করে খুন করে দিয়েছিল। আপনারা এর মধ্যে এত জটিলতা কোথায় খুঁজে পেলেন বলুন তো? আপনারা এখন যান, যান বলছি। ভদ্র মহিলার অমন আচরণ আমাকে সত্যি সত্যি বড্ড ভাবিয়ে তুলল। এত এত মানুষের মৃত্যু ওনার কাছে নিছকে একটি সাধারণ বিষয় হয়ে কিভাবে থেকে যেতে পারে। আমার কৌতূহল আরো বৃদ্ধি পেল। আমি বিষয়টির প্রতি আরো গুরুত্ব আরোপের চেষ্টা করতে লাগলাম। মনে হলো শক্ত হাতে বিষয়টির নিষ্পত্তি করাটা প্রয়োজন। হোক না হোক, এই মহিলা অনেক কিছুই জানেন, আর তিনি সেটিকে লুকিয়ে রাখতেই চাইছেন। বুঝলাম ওই মুহূর্তে কোনো কথা বলা সঠিক হবে না। লোকটি আমাকে উদ্দেশ্য করেই বললেন, কর্তামার কথাই শেষ কথা, চলুন এখান থেকে যাওয়া যাক। কথা বাড়াতে পারলাম না। বাইরে বেরিয়ে সে দোতলার দিকে নজর দিতেই দেখলাম একটি সুদর্শন লোক দাঁড়িয়ে। নরেন আমাকে উদ্দেশ্য করেই বললেন, ওই যে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনিই আমাদের জমিদার রাঘব প্রতাপ। আমি কিছু জিজ্ঞাসা করলাম না, কেবল শুনেই মুখটা ঘুরিয়ে নিলাম। এরপরে নরেনকে উদ্দেশ্য করে বললাম, আমি আর ফিরবো না, আপনি বরং চলে যান। আমি ওই মন্দিরের দিকটাই যেতে চাই, ওখানে কিছুক্ষণ একা থাকতে চাই। আমার অন্তরের শক্তির দ্বারা কিছু না কিছু ঠিক আমি খুঁজে বার করতেই পারবো। যতই হোক, বারংবার মনে হচ্ছে মৃণালিনী দেবী কিছু একটা জানেন, অথচ উনি লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যাক, এসব কথা বরং পরেই বলবো, এখন আমাকে বিদায় দিন। এবার আমার মাথা ঘামানোর সময় এসেছে। নরেন আমাকে ওখানে রেখেই চলে গেলেন। আমিও গ্রামের পথ ধরে এগিয়ে চললাম। যেতে যেতে একটি বাচ্চা মেয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গ্রামের মন্দিরটা কোন দিকে বলতে পারো মা? ওই যে কপাল ভৈরবীর মন্দির। মেয়েটি আমার দিকে মুচকি হেসে বলল, ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওখান দিয়ে সোজা হেঁটে গিয়ে বাঁদিকে তাকালেই মন্দির দেখতে পাবে। আগে একটা পুকুর ঘাট নজরে পড়বে, তার পাশ দিয়েই রয়েছে ওই মন্দির। বেশ সুন্দর জায়গা সেটি, আশা করি তোমার খুব ভালো লাগবে। কিন্তু সাবধানে, ওই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। শুনেছি সন্ধ্যের পরে ওখানে কেউ যায় না, এমনকি আমার মাও আমাকে ওখানে যেতে বারণ করেছে। আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, মা তাড়াতাড়ি ফিরতে বলেছে। আমি আসলাম, কেমন?
মেয়েটি আমার সামনে দিয়ে চলে গেল। আমি ওর দেখানো পথ ধরেই হেঁটে চললাম। ধীরে ধীরে আবার সন্ধে ঘনিয়ে এলো। গ্রামের মানুষেরা ছোটবেলা থেকেই কত কিছুই না শিখে যায়। অতটুকু একটি বাচ্চা মেয়েও যেভাবে সঠিক ঠিকানার খোঁজ দিতে পারে তা দেখেই অবাক হয়ে গেলাম। এরপরে ওই দিকটা এগোতেই নজরে পড়লো একটি বিশাল বাঁধানো পুকুর ঘাট। তার পাশ দিয়ে উঠে গেছে অসাধারণ কারুকার্যের ঠাসা একটি সুদর্শন মন্দির। ভাস্কর্যের দিকে তাকালেই অবাক হতে হয়। কি অপূর্ব সেই কারুকার্য! অসাধারণ শিল্প নৈপুণ্যতার নিদর্শন স্বরূপ রক্ষা পাচ্ছিল সেই মন্দিরটা। মন্দিরের সামনে গিয়ে দেখলাম দরজা বন্ধ। পুকুরের দিকে চোখ যেতেই মনে হলো কিছু একটা ওঠানামা করছে। জায়গাটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারটা ঘনিয়ে এলেও পূর্ণিমার আলোয় বেশ কিছুটা জায়গা আলোকিত হয়ে উঠেছিল। আমি ঘাটের কাছে এসে দাঁড়িয়ে ওই ওঠানামার ইঙ্গিতটিকে আন্দাজ করতে থাকলাম, তবুও বুঝে উঠতে পারলাম না বিষয়টি যে বিকাশের পথে বাধা সৃষ্টি করছে। সেটা বুঝতে আরো একটি নজর দিতে যা দেখলাম তাতে পুনরায় হাড় হিম হয়ে গেল। দেখলাম লম্বা লম্বা চুলের শাড়ি গোটা পুষ্করিণীটিকে ঘিরে রেখে দিয়েছে। এরপরে কেউ ছলাৎ ছলাৎ শব্দ করে সাথে আমার দিকে এগিয়ে আসছে। ক্রমে সেই শব্দের রেশ আরো দ্রুত হয়ে উঠল। এরপরে দেখতে পেলাম বড় বড় নখযুক্ত হাত আমার দিকে ধাবিত হয়ে আসছে। আমার শরীর অস্থির করতে শুরু করলো। সেই সাথেই আমি শুনতে পেলাম এক খ্যাঁকে হাসির আওয়াজ। সেই আওয়াজটি আমার কানে এসে বিঁধতেই আমার শরীর একেবারে ছেড়ে দিল। মুখ দিয়ে কোন রকমে আওয়াজ বের করতে পারলাম না। পরিষ্কার দেখলাম ওই পুকুরের মধ্যখান থেকে সেই বিভৎস নারী মূর্তিটি উঠে আসছে, এগিয়ে আসছে আমাকে লক্ষ্য করে। আমি এক পা করে পিছোতে শুরু করলাম। ভাবলাম এটা কে, কেন এত ভয়ানক সেই রূপ। দেখলাম তার ঘাড়ের উপরের অংশ থেকে টোপে টোপে রক্ত গড়িয়ে পড়ছে। তার দাঁতগুলি করাতের মতো কিরবির করছে। সেই দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কর্কশ কণ্ঠস্বর। বারবার বলেছিলাম এখানে না আসতে, তবুও এলি। এবার কোথায় পালাবি? আমি তোকে শেষ করে ফেলবো। কিছুতেই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না তুই। তোর মতো কত শত তান্ত্রিক এসেছে এখানে, আমাকে এখান থেকে উচ্ছেদ করতে চাস তোরা। কিন্তু ওই মৃণালিনীর মৃত্যু দেখে তবেই আমি যাব, না হলে এখান থেকে কেউ আমাকে এক পাও নড়াতে পারবে না, কিছুতেই না। আমি এখানেই থাকবো। ওকে আমার চাই, আর সে নিজেকে ওই বাড়িতে আটকে রেখেছে। ওরা সব কিছু জানে। ওরাই আমার সর্বনাশ করেছিল। ওদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। ওরাই তোকে আমাকে শেষ করবার জন্য পাঠিয়েছে না? আমি কিন্তু সব জানি, সবটা। তবে তোকে জানাবো না, কারণ তোর রক্তে স্নান করব আমি, স্নান করব। পিশাচিনীর হাসির রেশটা ক্রমেই বেড়েই চলল। আমি নিজের সর্বশক্তি প্রয়োগ করতে লাগলাম, মন্ত্রপাঠ করতে লাগলাম। ওম ক্লিং ক্লিং ক্রিয়ায় পিশাচায় জং দূত নিষ্কান্তে। ওম হিং ক্লিং 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 নাইং হুম হুম হুল হিং ক্লিং ফট স্বাহা। দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না। এরপরে কেউ হ্যাচকা টান দিতেই আমি বেশ কিছুটা শক্তি হারিয়ে সেদিকে ধাবিত হয়ে চললাম। অন্ধকারের মধ্যে যেটুকু নজরে এলো তা দিয়ে যা দেখলাম তা একেবারেই ভাবার বাইরে। দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং জমিদার রাঘব প্রতাপ। তিনি আমাকে উদ্দেশ্য করেই বললেন, এখান থেকে পালান, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনি এখানে এসে নিজের মৃত্যুকে ডেকে এনেছেন, শীঘ্রই পালান এখান থেকে। আমি কিছু না বুঝেই জমিদারকে অনুসরণ করতে শুরু করলাম। জমিদারের সাথে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে যখন দুজনেই হাঁপাচ্ছে, ঠিক সেই সময় রাঘব প্রতাপ আমাকে উদ্দেশ্য করেই বললেন, আপনি
আপনি আমাকে চিনবেন না। আমি আমি এই বংশের জমিদার। তবে তবে আমাকে ওই মহিলা মানে আমার ঠাকুমা একেবারে পুতুল বানিয়ে রেখে দিয়েছেন। তিনি আমার পিতা মাতাকেও শেষ করে দিয়েছিলেন, এমনকি আমাকেও এবং আমার স্ত্রী মালতীকেও প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন। এই সব কিছুই ওনার জন্যই ঘটেছিল। আমার পিতা অর্থাৎ মলয় প্রতাপ অনেকদিন ধরেই কোনো পুত্র সন্তানের মুখ দেখতে পাননি। সেই জন্য তিনি সাঁওতালদের এক কালো শক্তির অধিকারিণীকে নিজের সাথে নিয়ে এসেছিলেন। ওনার নাম ছিল মাতুহরি। এই সব কথায় আমি আমার এক দূর সম্পর্কের কাকার মুখ থেকে শুনেছিলাম। এই সবটাই আমার জন্মের আগের ঘটনা। ওই মাতুহারি নাকি ডাইনি বিদ্যাতেও পারদর্শী ছিলেন। তিনি আমাদের পরিবারের ওপর বিদ্যমান থাকা একটি অভিশাপকে খণ্ডন করে পুনরায় এখানে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি নানান রকম তান্ত্রিক ক্রিয়া করতে শুরু করেন, কিন্তু এই ক্রিয়ার দ্বারা দ্রুত ফল পাওয়া সম্ভব ছিল না। কিন্তু সেই সময়ে আমার ঠাকুমা অর্থাৎ মৃণালিনী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি অস্থির হয়ে ওঠেন। মানুষের সামনে দেবী সেজে ঘুরে বেড়ানোটা চিরকালই ওনার একটা মুখোশ বলতে পারেন। মৃণালিনী দেবীর ওই মুখোশের পিছনে থাকা চেহারাটির কথা আমরা কেউই জানতাম না। এমনকি আমার পিতা মলয় প্রতাপের পক্ষেও জানা সম্ভব হয়নি। এই সময়ের মধ্যেই তিনি নিজেকে ক্ষমতাশালী বানানোর জন্য ওই মাতুহরির ঘর থেকে বেশ কিছু তান্ত্রিক ক্রিয়ার জিনিস নিয়ে নিজেই সেই সব মন্ত্র পাঠ করতে শুরু করেন। সাঁওতালদের এইসব ক্রিয়ার ব্যাপারে ওনার বিন্দু মাত্র ধারণা ছিল না। ওই ক্রিয়ার ফল হয়েছিল একেবারে বিপরীত। সাঁওতালরা এক শয়তানের উপাসক ছিলেন, এমনকি এই মাতুহরিও। ওই ভুল মন্ত্রের প্রভাবে সেই শয়তান মাতুহরি শরীরে ঢুকে যায়। এরপরে মাতুহরি সাংঘাতিক রকমের ঘাতকে পরিণত হন। হাতের সামনে যাকে পাচ্ছিলেন তারই শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করছিলেন তিনি। তাকে দমন করা অসম্ভব জেনে আমার ঠাকুমা অর্থাৎ মৃণালিনী দেবী তাকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দেন। তিনি বলেছিলেন এই মহিলা এমনিতেই ডাইনি ক্রিয়া করে। এরপরে ভুলভাল ক্রিয়া করে সে নিজের ওপরেই সেই অভিশাপকে ডেকে নিয়ে এসেছে। এর দ্বারা আমাদের পরিবারের শান্তি বিঘ্নিত হয়েছে, কিন্তু কোনো সুফল হয়নি। যে কাজের উদ্দেশ্যে একে নিয়ে আসা হয়েছিল সেই কাজ সম্পাদন করতে পারেনি। কাজেই একে মেরে ফেলো। ডাইনিদের পুড়িয়ে মারার রীতি প্রচলিত ছিল, আর ঠিক সেইভাবে মাতুহরিকে পুড়িয়ে মারা হয়েছিল। আর তার মৃত্যুর পরে তার জ্বলন্ত লাশটিকে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে অনেকেই বলে মাতুহরির নাকি কোনো মৃত্যুই হয়নি। যারা সাঁওতালদের শয়তানকে আহ্বান করে নিজের শরীরে প্রবেশ করিয়ে ফেলে তারা কখনো এই শক্তির কবল থেকে মুক্ত হতে পারে না। মাতুহরিও পারেনি, তাই সে আজও বিদ্যেহী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার সমস্ত রোষ গিয়ে পড়েছে আমাদের পরিবারের ওপরে, এমনকি ওই মৃণালিনীর ওপরেও। তাকে প্রাণে মারতে পারলেই তবেই তার আত্মা শান্তি পাবে। মাতুহরির মৃত্যুর পরে আমার মাও মারা যান। মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে আমিও মারা গিয়েছিলাম। শুনেছিলাম আমি নাকি ওই পরিবারের নায়েবের সন্তান ছিলাম। আমি আমার পিতাকে কোনোদিনও দেখিনি। আমার কাকা আমাকে বলেছিলেন নায়েব মশাই নাকি আমাকে মৃণালিনী দেবীর হাতে তুলে দিয়ে এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছিলেন। তার বিনিময়ে মৃণালিনী দেবী তাকে অনেক টাকা দিয়েছিলেন। আসলে এই পরিবারকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বংশ প্রদীপের প্রয়োজন ছিল।
তাই মৃণালিনী দেবী এইভাবে টাকার বিনিময়ে আমার জীবনের মালিকানা হড়প করে নিয়েছিলেন। সেই থেকে উনি আমাকে সামনে রেখে একাই জমিদারি সামলে চলেছেন। গ্রামে এত মানুষের মৃত্যুর জন্য দায়ী ওই মাতু হরি। এটা জানা সত্ত্বেও তিনি কোনোদিন নিজের দোষ স্বীকার করেননি। একটি নিরীহ সাধিকার জীবন নিয়েছিলেন তিনি। আমি তো মনে করি তিনি একজন খুনি। তিনি সকলের প্রাণ নিয়েছেন, তাই আমিও এটা মনে করি ওনার জীবিত থাকবার কোনো অধিকার নেই। আমি ওনাকে ঘৃণা করি। আমার স্ত্রী ওনার সত্যিটা জেনে ফেলায় উনি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর আমাকে আটকে রেখেছেন এই জমিদার বাড়িতে। আমি অসুস্থ হয়ে পড়েছি, ঠিকমতো খেতেও পারি না। এই বন্দি জীবন থেকে মুক্তি চাইছি আমি। আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আমি জমিদারের কাছ থেকে সবটা শোনবার পরে বুঝেছিলাম আমার ধারণাই ঠিক ছিল। এরপরে আমি জানতাম কি হবে। ওই পিশাচিনী নিজের হাতে মৃণালিনীকে শেষ করতে চেয়েছিল, তাই যে করেই হোক মৃণালিনীকে ওই স্থানটিতে নিয়ে আসাটা খুবই জরুরি ছিল। আমি সাধারণত এই সকল ক্রিয়ার প্রভাবকে কার্যকরী হতে দিতাম না, কিন্তু সেবারে দিতে হয়েছিল। জমিদারকে আমি নিজের সাথেই রেখেছিলাম। ওই কটা দিন নরেনের সাথে যোগাযোগ করে কিছু খাবারের ব্যবস্থাও করে নিয়েছিলাম। মন্দিরের পাশেই একটি ছোট্ট কুঠি নির্মাণ করে সেখানে দুজনে কোনো রকমের থাকার ব্যবস্থাও করে নিয়েছিলাম। জমিদারকে খুঁজে না পাওয়ায় চারিদিকে ঢিঁড়ি পড়ে গিয়েছিল, তবুও আমি তাকে সন্তর্পণে নিজের সাথেই রেখেছিলাম। আমি সেই অমাবস্যার অপেক্ষায় ছিলাম, যে অমাবস্যা রাতে প্রেতদের শক্তি আরো বৃদ্ধি পায়। দেখতে দেখতে সেই অমাবস্যার কালো অন্ধকারে গ্রামটি ঢাকা পড়ল। আমি পুকুরের পাড়ে বসে জমিদারকে সাথে নিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। সামনে একটি যজ্ঞকুণ্ড নির্মাণ করে তাতে ঘি দিতে থাকলাম। সেই সাথে চলতে থাকলো মন্ত্র পাঠও। ওম ক্লিং ক্লিয়ং হিং শ্রিং ওইং হুম ক্লিম ক্লিম ফট স্বাহা। ওম শ্রিং ক্লিয়ং ওইং ফট স্বাহা। বেশ কিছুক্ষণ এভাবেই মন্ত্রোচ্চারণ স্থায়ী হবার পরেই হঠাৎ মন্দিরের চারিপাশে সৃষ্টি করা বলয়ে আগুন জ্বলে উঠল। এই কেরামতি ছিল এই মন্ত্রেরই। তার দ্বারাই আমি সেই বলয়ে অগ্নি নিক্ষেপ করেছিলাম। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল আগুন। এই শিক্ষার রেশ আমাদের শরীরকেও তপ্ত করতে শুরু করেছিল। আমি জানতাম মৃণালিনী নিজের মন্দিরটিকে পুড়ে যেতে দেখে চুপ করে বসে থাকতে আর পারবে না। ঠিক সেটাই হলো। লাঠিয়ালরা ওনাকে বিষয়টা জানানোর সাথে সাথেই তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তার চোখে মুখে এক তীব্র আশঙ্কার রেশ ফুটে উঠল। তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। এমন সময় আমার দিকে নজর পড়তেই তিনি জমিদারকেও আমার সাথে দেখতে পেয়ে সেদিকে দ্রুততার সাথে এগিয়ে আসতে লাগলেন। আমি জানতাম এটাই সঠিক সময় সেই পিশাচিনীকে আহ্বান করার। আমিও নিজের ক্রিয়ার দিকে মনোনিবেশ করলাম। এই কালো শক্তিকে আহ্বান করতে লাগলাম। ওম পিশাচায় রুদ্রায় হিম হিম ক্লিম করোড়ি নমায় সিন্নায়। ওম ইজাজু হিম ক্লিম ফট স্বাহা। হিম ক্লিম গুপায় ক্লিং ক্লিং ফট স্বাহা। আমি এই সকল শিক্ষা আমার অতীতে মধুসুন্দরী দেবীর কাছ থেকে একবার আয়ত্ত করেছিলাম। শুভ অশুভ উভয় শক্তিকেই আহ্বানের মন্ত্র শিখিয়েছিলেন তিনি। দেখলাম পুষ্করিণীর জলের মধ্যে এক প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে। জলটি একদিক থেকে অন্যদিকে প্লাবিত হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তার মাঝখান থেকে উঠে আসছে সেই বিভৎস চেহারাটি। আমি সাথে সাথে ওই অগ্নিতে আরো কি নিক্ষেপ করলাম। আগুন একেবারে আকাশ স্পর্শ করল। সকলে আতঙ্কিত হয়ে উঠলেন। গ্রামের সকলেই ওই জায়গাটিতে এসে জড়ো হয়েছিলেন। মৃণালিনী দেবী নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার লড়াইটা চালিয়েই গেলেন। কিচ্ছু করতে পারবি না তুই আমার। এই সব কিছু আমার সম্পত্তি।
এতদিন আমি তোর কালো শক্তি দ্বারাই তোকে বশ করে রেখে দিয়েছিলাম, তোকে জমিদার ভিটেতে প্রবেশ করতেও দিইনি। তুই কি ভেবেছিস তুই আজকে আমাকে শেষ করতে পারবি? আকাশে মেঘ গর্জন করে উঠল, চারিদিকে ধুন্দুবি বাজতে শুরু করলো। উদয় হলো অশুভ শক্তির রেখে, এই সাথে শঙ্খনাদ বেজে উঠল। এ কোনো শুভ শক্তির শঙ্খনাদ ছিল না, সাঁওতালদের শয়তানকে আহ্বানের মন্ত্র ছিল সেটি। সেই পিশাচিনী করাল দন্ত বিকশিত করে এগোতে শুরু করলো মৃণালিনী দেবীর দিকে। সেই বিভৎসতা চোখে দেখা যায় না। আমার চোখের সামনে সেই পিশাচ মৃণালিনী দেবীকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করলো। মৃণালিনী দেবী নিজেকে সামলে রাখতে আর পারলেন না, তিনিও সেই শক্তির কাছে পরাস্ত হলেন। এরপরে আমি তাদের দুজনের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। ওই পিশাচিনী একবার নিজের শিকারকে দেখে ফেলার পরই দুর্বল হয়ে পড়বে সেটি আমি পূর্বেই জানতাম, কারণ আমাদের অর্ধেক লিপ্সা দর্শনের মধ্যে দিয়েই হ্রাসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক সেই সময় আমি পুনরায় মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। ওম ক্লিম ক্লিম গীতায় মাইং ফট স্বাহা, হিম মাইং রুদ্রাইং ফট স্বাহা, নিত্যায় ফট স্বাহা, ওম হাইং হুম ফট স্বাহা। এই মন্ত্রের দ্বারা অশুভ শক্তির উপরে প্রভাব বিস্তার করা যায়। ধীরে ধীরে সেই শক্তি এক ধোঁয়ার আকারে আমার করতলের মধ্যে চলে আসতে শুরু করলো। ধীরে ধীরে সেটি আমার বাম হস্তের মধ্যিখানের মধ্যে সমাহিত হয়ে গেল। সাথে সাথেই ঝড় থেমে গেল, সবকিছু পুনরায় শান্ত হয়ে গেল। আমি মৃণালিনী দেবীর দিকে তাকিয়ে দেখলাম তিনি হাঁপাচ্ছেন, তার দু চোখ একেবারে বিস্ফারিত, মনে হলো প্রাণটা বেরিয়ে গেছে। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, এই যাত্রায় আপনি বেঁচে গেলেন, এবারে নিজের ভুলটা স্বীকার করে ফেলুন। মৃণালিনী দেবী বললেন, আমাকে ক্ষমা করুন, আমি সত্যি খুব ভুল করে ফেলেছিলাম। নিজের অজান্তেই আমি লোভী হয়ে উঠেছিলাম, তাই এত মানুষের মৃত্যুর কারণ হয়েছি। আমি এই জায়গাটি থেকে চিরকালের জন্য দূরে চলে যেতে চাই। এই জমিদারি রাঘব প্রতাপের, তার হাত দিয়ে আমি কাশি চলে যাব। আমিও বলেছিলাম সেটাই ঠিক হবে। এরপরে মৃণালিনী দেবী কাশি চলে গিয়েছিলেন, আর রাঘব প্রতাপও জমিদারি ফিরে পেয়েছিলেন। উনি আমাকে অনেক টাকাই দিতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু আমি তা নিতে চাইনি, কারণ আমি লোভের পরিপন্থী নই। মানুষের প্রাণ রক্ষাই আমার কর্তব্য। কথাগুলি শেষ করে তারানাথ থামলেন। এরপরে আমি বললাম, বাপরে, এ তো কাহিনী নয়, একেবারেই জ্বলন্ত চিত্র মনে হলো। আপনি যা যা বললেন সবই যেন চোখের সামনে দেখতে পেলাম। তারানাথ দেখলাম পুনরায় বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সব কিছুরই একটা শেষ থাকে হে ভায়া, তবে সেই শেষের মধ্যে দিয়ে একজনের জীবন বর্তে যায় আর একজন হারিয়ে ফেলে অনেক কিছুই। আমাকে সেই দুর্ভাগ্যের শিকার হতে হয়েছিল। আমি আমার একটি বড় ক্ষমতা সেদিনের পরে হারিয়ে ফেলেছিলাম, কারণ আমায় প্রশিক্ষিত করবার সময় মধুসুন্দরী দেবী বলেছিলেন ওই ক্রিয়ার প্রভাব আমি একবারের জন্যই বিস্তার করতে পারবো, এরপরে আর নয়। এরপরে দেখলাম তারানাথ বিমর্ষ হয়ে পড়েছেন। আমার দিকে আর তাকালেনও না, ওনার চোখ দিয়ে জল পড়ছিল। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর তারানাথের জন্য নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেটটা টেবিলের উপরে রাখলাম। চারি ওই ছাতাখানা টেবিলের উপরেই রেখে দিয়ে গিয়েছিল। সেটি বগলে নিয়েই দরজার অভিমুখে অগ্রসর হয়ে গেলাম। মন খারাপের এই অধ্যায়ের প্রতিটি শেষ কেন এমনভাবেই হতো তা জানি না, তবুও তারানাথের কাছ থেকে গল্প শোনার ঝোঁকটা থেকেই যেত। এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের গল্প তারানাথ তান্ত্রিক
ও ডাকিনীর আর্তনাদ। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, ডাকিনীর আসল পরিচয় কি ছিল, সে আগে কে ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।